তোমাদের নেই বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। মানে এই জিনিস এখনো রয়ে গেছে, সেটাই হলো এই আর কি, ক্লাস পরীক্ষার সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে নোট করবে আর কি, ক্লাস নোট হয় না তো না। তাহলে সে পুরা 6 মাস কি করলো তাহলে? বুঝতে পারছো, সেটাই তো হলো সমস্যা। স্যার হম, কয়জন শেষ? হ্যাঁ কি স্যার আমাদের সেমিস্টার শেষ হওয়ার কোনো প্ল্যান আছে স্যার, বা সেকেন্ড সেমিস্টার শুরু হওয়ার কোনো ইয়ে আছে স্যার? সেমিস্টার শেষ হওয়া মানে 6 মাসের সেমিস্টার? তো সেমিস্টার তো কয় মাস হয়েছে, কোনো কিছু তো হয়নি। স্যার যদি এর মধ্যে যদি ক্যাম্পাস না খোলে স্যার, সেক্ষেত্রে কি স্যার সেকেন্ড সেমিস্টার শুরু করার কোনো পসিবিলিটি আছে? সেগুলো পরে দেখা যাবে কি সে হয় না হয়। আগে এই সেমিস্টার শেষ হোক, তো তারপরে তো। আচ্ছা স্যার। এই সেমিস্টারই তো শেষ হলো না এখন পর্যন্ত, তো সেইগুলোর মধ্যেই আছি আমরা। ভবিষ্যৎ ওগুলো ভবিষ্যৎ বলে দিবে যে কি হবে না হবে, বুঝতে পারছো? জি স্যার। হম, কাজে সেগুলো হলো পরের বিষয়। আচ্ছা, আমরা সেদিন এসি কারেন্ট পড়াশোনা করছিলাম এবং কতগুলো কনসেপ্ট আমরা দেখলাম এই যে এসি কি জিনিস, আর কতগুলো টার্ম আমরা ইউজ করছি, দ্যাট মিনস কোয়ান্টিটি রিলেটেড টু এসি, সেইগুলো আমরা গত দিনে এখানে আলোচনা করলাম বা পড়াশোনা করলাম, তাই তো? তার মধ্যে হলো অ্যামপ্লিটিউড ইত্যাদি, ফেজ, ফ্রিকোয়েন্সি ইত্যাদি, সাইকেল, পিরিয়ড ইত্যাদি, এরকমই তো। তো এখন আমাদের কাজ হলো, আমরা মোটামুটি এখন এসি সম্বন্ধে কিছুটা ধারণা অর্জন করে ফেলছি ইতিমধ্যেই। এখন এই এসি কিভাবে এক্সপ্রেস করতে হয় সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা গ্রাফিক্যালি সেটা দেখলাম বিভিন্ন শেপের মাধ্যমে, বিভিন্ন ডেফিনেশনের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি। এই যে এখানে যেমন আছে আর কি, ঠিক আছে, এখানেও আছে, এই যে সব হলো এসি। এই যে এখানে ডান পাশে এসি, সব হলো এসি, অর্থাৎ এসি আইদার কারেন্ট আর হলো ভোল্টেজ। তো এখন এটা ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেস করা হয়, আবার বলি, ইন ট্রিপলি অথবা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যে কোনো বিষয় এটা গাণিতিক ভাবে এক্সপ্রেস করা হয়, আবার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়, আবার তাদের যে সিগনিফিকেন্সটা আছে সেই সিগনিফিকেন্স ধরে আমরা অ্যাপ্লাই করি পার্টিকুলার কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এই এতগুলো জিনিস হলো এখানে হলো কম্বাইন্ড, কাজে একটা আর একটার সাথে সম্পূর্ণভাবে পরিপূরক। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। ক্লিয়ার? এই যে আবার দেখে কেন এই শেপটা, সরি কই গেল, কেন এই যে শেপ গুলো এরকম হচ্ছে, কেন এই শেপ গুলো এগুলো এরকম হচ্ছে, তার মানে বিহাইন্ড দ্য জব হলো কে এটা দিচ্ছে আমাদেরকে, কে অ্যালাউ করতেছে? ম্যাথমেটিক্স। তাহলে ফ্রম পয়েন্ট অফ ভিউ হলো ম্যাথমেটিক্স, তাহলে এই ফাংশনটা কি, হোয়াই ইট বিহেভস লাইক দিস, এটাই হলো আমাদের বুঝতে হবে। এই যে নিশ্চয়ই তো কারণ আছে, তাই না? না হলে তো এভাবে এই শেপ গুলো এইভাবে আসতো না। যেমন আমরা অংশ যখন করছিলাম ডিসিতে, তখন দেখা গেল যে সেটা হলো কি লিনিয়ার ফর্ম, একটা রৈখিক সমীকরণ হচ্ছে এবং যার জন্য তার ফর্মটা হলো লিনিয়ার, এটা রেখা, সরল রেখা। তার বিহাইন্ড দা জব ছিল হলো ওহমস ল, আর ওহমস ল বিহেভস লাইক এ হলো লিনিয়ার ফর্ম, লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ একটা সমীকরণ, সরল রেখার সমীকরণ।
তাইলে এই জিনিসগুলো আমাদেরকে এই যে এক এক করে আসলে এই সমস্যাগুলো হয়ে যায়। আচ্ছা, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে। আচ্ছা, তারপরে কি হলো, আমরা বিহেভিয়ার জানলাম, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন জানলাম, দেন এটার সিগনিফিকেন্স কি, এই প্রত্যেকটা ওয়েভ শেপ কার্ভ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তার সিগনিফিকেন্স আছে, সেই সিগনিফিকেন্সটা আমরা অ্যাপ্লাই করি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা কোনো কিছু প্রডিউস করি বা কোনো নির্দিষ্ট অ্যাপ্লিকেশন পারফর্ম করি। এইভাবে হলো এসিতে বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সব বিষয়ে সে ডিসি হোক আর এসি হোক বুঝতে হবে। ক্লিয়ার নাকি? আর তার আগে থাকে হলো থিওরি, যেটা হলো ডেফিনেশন, প্রপার্টিজ, হেন তেন ক্যারেক্টারিস্টিক, মেজারমেন্ট, ইউনিট ইত্যাদি ইত্যাদি, এইভাবে কিন্তু জিনিসগুলো আসে। তো সেগুলো আমরা শেষ করছি সেই আলোচনা। আমরা কার্ভও দেখছি, অর্থাৎ গ্রাফিক্যাল বিহেভিয়ার আমরা দেখছি এসি অল্টারনেটিভ কোয়ান্টিটি, দ্যাট মিনস আইদার এসি কারেন্ট or AC voltage. Today we are going to discuss about হলো কি ওই যে বললাম যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি, সেটা আমরা আজকে একটু আগে আলোচনা করব, তারপরে অন্য বিষয়। অর্থাৎ আমাদেরকে ডিডিউস করতে হবে a mathematical expression for AC voltage or current, or in other word it is general equation of the alternating current or হলো voltage. Clear? জি স্যার, ক্লিয়ার। General জি স্যার। equation, এর মধ্যে কিন্তু কোশ্চেন রয়ে গেছে, বুঝতে পারছো? ইকুয়েশন মান কি লিখলাম, ইউ আসলো আবার, ও বারবার করে এই নামাইতে উঠাইতে আমার হলো সমস্যা হয়ে যাচ্ছে সব। আচ্ছা, এনিওয়ে, জেনারেল ইকুয়েশন অফ দ্য alternating কারেন্ট, আমি এখানে অবলিক দিই, অর না লিখে আর হলো ভোল্টেজ। এই হলো আমাদের টপিকস আজকের। জেনারেল, কি লিখলাম, আন্ডু করে জেনারেল এনে জিতে বড় হাতের লেখো, আমি আর রিপিট করলাম না। আচ্ছা, তাহলে কি হলো, জেনারেল ইকুয়েশন অফ the alternating current or voltage, or general expression of alternating current or হলো voltage. এই যে this expression is known as হলো equation actually, mathematical point of view, that means আমাকে হেল্প নিতে হবে ম্যাথমেটিক্স এর। ক্লিয়ার? আদারওয়াইজ কিন্তু কোনো কিছুই ফাউন্ডেশন হবে না, ভিত্তি হবে না এই ইঞ্জিনিয়ারিং ফিল্ডের। ম্যাথ এবং হলো সায়েন্স, দ্যাট মিনস ফিজিক্স, ওতপ্রোতভাবে জড়িত। আর ওই যে বললাম অ্যাপ্লিকেশন, এই দিস অ্যাপ্লিকেশন হলো ক্রিয়েটিভিটি, হাউ টু ইউজ কম্বাইন দিস টুলস, সেটাই হলো ক্রিয়েটিভিটি। সিগনিফিকেন্স, সেটাই ব্যবহার করবে তোমরা ইঞ্জিনিয়াররা যারা সিএসসি টিপলি হেন তেন সায়েন্স করে। এই তো হলো বিষয়। এইভাবেই একটা কিছু ভিত্তি স্থাপিত হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা কি করবো, জেনারেল এক্সপ্রেশন, জেনারেল ইকুয়েশন রিডিউস করবো, ফাইন্ড আউট করবো। তো লেখো, লেট আস কনসিডার এ coil having n turns rotates in a uniform magnetic field. লেখো। স্যার একটু আস্তে আস্তে বলেন স্যার। আমি তো আস্তে আস্তেই বললাম। let us consider a coil of n turns having the above having n turns
rotates in the uniform magnetic field shown in the figure. এই যে দেখছো কি সমস্যাগুলো, আমি তো আগাইতেই পারি না এই কারণে এইসব। Sir, let us consider a coil of n. coil having n turns, মানে ঘূর্ণন সংখ্যাটা হলো নাম্বার কত, n, n বার ঘুরতেছে মনে করো, having n turns, জি স্যার, এম টার্মস। turns, ঠিক আছে, Yes, sir. turns, turns, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। rotates in the uniform, ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে? স্যার, rotates, ওই আমাদের এখানে আজ সারাদিন বিদ্যুৎ নেই, যার কারণে আমার ফোনের তার জন্য আমি বাইরে থেকে নেট এমবি ভরে ক্লাস করতেছি। এখন স্যার বের হয়ে গেলে স্যার ক্লাস করতে স্যার পারবো। আমারও এখানে স্যার সেম অবস্থা স্যার, কারেন্ট থাকে না স্যার, রাতে দিনে 24 ঘন্টায় স্যার কারেন্ট থাকে না, এমন একটা অবস্থা স্যার। জানে এগুলোই তো সমস্যা শুরু হয়েছে, এখন তো কিছু করার নেই। আচ্ছা, having, সরি লিখছো না, তারপরে কি, rotates in the uniform magnetic field, Sir, turns এর পরে rotates in the uniform magnetic fields shown in the figure, হলো আজকের জন্য হলো 1 না, এই যে shown in the figure হলো 1, shown in the figure হলো 1, rotates in the uniform field কি? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডস, এই যে এই যে আমার কারসার দেখো, এই যে এ ম্যাগনেটিক কয়েল, এই যেটা হলো এই দ্বন্দ্বটা হলো ম্যাগনেটিক দ্বন্দ্ব, ঠিক আছে, হ্যাভিং এন টার্মস, অর্থাৎ সে ঘুরতেছে এরকম কত সংখ্যা, এন সংখ্যা, অসংখ্যবার সে ঘুরতে পারে, রোটেটস ইন দা ম্যাগনেটিক ফিল্ড, এই যে এইগুলো হলো সব হলো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই দ্বন্দ্ব রয়ে গেছে, কয়েল দ্বন্দ্ব, কয়েল, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। জি স্যার। শন ইন দা ফিগার হলো কি 1, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, সেখানে আমাদের এই কয়েলটা স্থাপিত আছে, ইন দা হলো ইউনিফর্ম ম্যাগনেটিক, সেটাই ওখানে ডেসক্রাইব করে বলা হলো একটু আগে, ঠিক আছে। হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? ভেলোসিটি অফ দা, এই যে রোটেট, এই যে কয়েলটা যে রোটেট করছে হলো ওমেগা রাখো, দেন at time t the coil produce an angle theta equal to হলো এই যে ওমেগা টি, লিখতেছো এগুলো, লিখতে হবে তো। at point, সে তো প্রথমে ছিল at t equal to 0, এই যে সিচুয়েশনটা তো এরকম, সে শুয়েছিল এটার উপরে এক্স অ্যাক্সিস বরাবর, দেন যখন টাইম পাস্ট হলো টি টাইম, দেন ইট প্রডিউস এ অ্যাঙ্গেল থেটা ইকুয়াল টু ওমেগা টি, এই যে উপরে চলে গেল এই যে দ্বন্দ্বটা এখানে থেটা অ্যাঙ্গেল করে, where omega is the angular velocity, omega is the angular velocity, ঠিক আছে। আর আমরা বললাম কি, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ ওয়াই এই যে ডিরেকশন গুলো দেওয়া আছে অ্যারো চিহ্ন, এই যে ইট ইজ হলো ম্যাগনেটিক ফিল্ড এন্ড ইট ইজ নোন অ্যাজ হলো কি ফ্লাক্স, এই যে ফাই এম ম্যাগনেটিক ফ্লাক্স, এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে এটা ঘুরতেছে, যার ফলে আমাদের কারেন্ট ইত্যাদি ইত্যাদি প্রডিউস হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই দ্বন্দ্বটাকে প্রজেক্ট করবো অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডে, আর হলো ভেক্টরটা আসে, জানো তো, ইন্টারনেট নলেজ থেকে তো জানার কথা। তাইলে আমাদের এটাকে প্রজেকশন করলে এক্স অ্যাক্সিস বরাবর এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর, এই যে ঘুরতেছে, এই যে অ্যারোটা দেখতেছ না, তার মানে কয়েলটা কিন্তু থেমে নাই, একটা টি টাইমে এসে এখানে আসলো, আবার এখানে গেল, আবার এখানে এইভাবে সে ঘুরতে থাকবে, কয়বার, এন, আমি সেই সংখ্যাটা বলে দেওয়া আছে ওখানে সিচুয়েশনে এন। আচ্ছা, এন টাইম স্যার। তাহলে এখানে হলো প্রজেকশন করা হলো এক্স অ্যাক্সিস বরাবর এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তাইলে এই পারপেন্ডিকুলার অ্যাক্সিসে যখন আমরা এখানে ধরবো, এই যে এইটা আমাদের দরকার, ইটস
it gives us হলো লেখো এখানে এখন it gives us হলো in the perpendicular axis it gives us হলো কি phi m দিয়ে লিখি না তো এটা phi m আছে না phi m হলো ম্যাক্সিমামটা আসলে সেই জন্য phi সমান সমান হলো phi m cos একটু আগে ওখানে দেখালাম প্রজেকশন করে cos এটা তার মানে হলো এটা হলো ওমেগা টি এটা আমি আবার লিখে দিই এখানে মাউসের অবস্থা কেমন যেন phi phi m cos আমার মতো করে ঢাকা ভার্সিটির এক ছাত্র টিচার এই ক্লাস নেয় ধৈর্য আছে বেচারা আর একটা ইউনিভার্সিটির আমি দেখছি ক্লাস নেয় এরাই হলো টিচার বুঝতে পারছো অনেক ধৈর্য বয়স টয়সে বেশি তারপরেও তাদের ধৈর্য আছে আচ্ছা এনিওয়ে তাহলে কি হলো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি আমরা একটু আগে কিন্তু লিখছিলাম বলছিলাম তোমরা লিখছো কিনা আল্লাহ জানে আসলে at time t coil produces হলো অ্যাঙ্গেল হলো থিটা সেই থিটার মান হলো ওমেগা টি where omega is the হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি এগুলো ফ্রম আওয়ার ইন্টারমিডিয়েট নলেজ আমরা এগুলো জানি ঠিক আছে তাহলে সেই পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর আমাদের এটা হলো না তাহলে আমরা কতটা বা টানলে বলছিলাম এই যে এইগুলোই তো সমস্যা এখন তো একটার পর একটা আসতে থাকবে আর এই যে আমার এই যে এটা সমস্যা হয়ে যায় আমার আচ্ছা আমরা কি বলছিলাম যেন সিচুয়েশনের মধ্যে যখন আমরা ব্যাখ্যা করলাম সিচুয়েশনটা এন টার্মস বলছিলাম না এই যে এন টার্মস নাম্বার হলো কি আমি এই করে দেই এন ঘূর্ণন সংখ্যা স্যার হ্যাঁ তাহলে আমি উভয় দিকেই এন দিয়ে গুণ দিয়ে দেবো তাহলে এতটা হলো ম্যাগনেটিক ফ্লাক্সের সংখ্যা হবে এটা ফ্লাক্স লিঙ্কেজও বলা হয় এটা অ্যাজ লাইক অ্যাজ হলো কি কারেন্ট ফ্লো ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা আই দিয়ে লিখে থাকি সাধারণত আর এখানে হলো দেখছো সমস্যাটা কি হচ্ছে আমাকে তো আগাইতে দিতেছে না বারবার করে আমাকে পিছনে আসতে হচ্ছে আর এখানে আমরা বলতেছি আইদার ফ্লাক্স আর হলো ফ্লাক্স লিঙ্কেজ ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ক্লিয়ার নাকি ওখানে বলছিল কারেন্ট ফ্লো আর এখানে হলো ফ্লাক্স হলো ম্যাগনেটিক যে ম্যাগনেটিকটা যে ফ্লো করতেছে সেটাকে আমরা ফ্লাক্স বলে থাকি বা ফ্লাক্স লিঙ্কেজ বলে থাকি তো সেটাই হলো এটা হলো ফ্লাক্স অথবা ফ্লাক্স লিঙ্কেজ এফ এল ইউ এক্স ফ্লাক্স লিঙ্কেজ কে জি ফ্লাক্স লিঙ্কেজ এটা অ্যাজ লাইক অ্যাজ হলো কারেন্ট ফ্লো যেটাকে আমরা আই দিয়ে সূচিত করছি ডিনোট করছি আর এখানে হলো ফাই দিয়ে এগুলো পার্থক্য ঠিক আছে নাও according to electromagnetic theorem লেখো নাও according to Faraday's law of electromagnetic induction according to লেখছো according to electromagnetic Faraday's law of electromagnetic induction according to স্যার কার law বললেন স্যার Faraday's law according to Faraday's law of Faraday's law বড়াতে লেখো Faraday's law of electromagnetic induction the induced EMF induced the কেটে নিয়ে আসুন নিচে the induced induced EMF electromagnetic field
দেখছো of the coil is given by the অথবা is equal to the একই কথা electromagnetic induced electromagnetic field of the coil is given by the rate of change of flux linkage. Rate of স্যার কথাটা আরেকবার বললে স্যার ভালো হইতো স্যার। rate of Sir, coil is equal. change of FLU X flux linkage স্যার এটা কি Of- ডিরেক্টলি প্রপোর্শনাল? of the coil coil তাহলে আমরা লিখতে পারি তাহলে কি হলো ইনডিউস এটা কাটে induced electromagnetic force is equal to rate of change of electromagnetic flux of the coil. এই হলো আমাদের ফ্যারাডেস ল। তাইলে সেই ইনডিউস ইএমএফটা হলো ই, যেটা প্রডিউস হবে এই সিচুয়েশনে। কোন সিচুয়েশনে? এই যে সিচুয়েশনে। ক্লিয়ার? এটা মিনিমাইজ করি, হ্যাঁ। তাহলে সেটা ইকুয়াল টু কি হবে? রেট অফ চেঞ্জ অফ আমরা যখন বিসি পড়ছিলাম তখন বলছিলাম এগুলো সব। এটা হলো ডিফারেন্সিয়েট হয়ে যায় তখন। ফ্লাক্স লিঙ্কেজ, এই যে ফ্লাক্স লিঙ্কেজ, এই যে ক্লিয়ার? এই এফটা হলো ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে আমরা এখানে সব বসাই দিই না, ওটার মানে কি সেটা লিখি। এই যে এন, এফ মানে হলো কি এম ফাই, যেটা প্রডিউস হলো ওই ঘূর্ণনের ফলে করতেছে কস ওমেগা টি। ওকে, ক্লিয়ার না নাকি? এটা কোত্থেকে পাইলাম আমরা? স্যার ফ্যারাডেস ল থেকে। এই যে রেট অফ চেঞ্জ অফ, এই যে রেট অফ চেঞ্জ অফ, এই যে এই যে দাগ দিয়ে গেলাম, এই যে রেট অফ চেঞ্জ অফ কার ফ্লাক্স লিঙ্কেজের এই যে রেট, তার মানে হলো ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট হলো টাইম টি, টি দিয়ে এই সেই এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে এটা করলে একটা মাইনাস আছে এখানে। হ্যাঁ মাইনাস আছে। এটা ফ্যারাডেস লতে সামনে মাইনাস আছে। এখন কে বলতে পারবে এই মাইনাসটা কারণটা কি? আচ্ছা সেটা পরে, এখন আমি আগে কি জন্য বলে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে না। তাহলে এটা হলো কনস্ট্যান্ট মান, এই যে ফাই জি ফ্লাক্স, স্যার, ফ্লাক্স আর- কনস্ট্যান্ট আছে আর এটা কি হবে? স্যার, সাইন হয়ে যাবে স্যার, মাইনাস সাইন। আচ্ছা এখানে হলো এন আছে না, ধরো এখানে কি লিখলাম আমি, এনে এন পেয়ে গেল। আচ্ছা এনে তাই তো বলি, দুই দিকে তো আমরা গুণ দিছিলাম এন টার্ম। আচ্ছা হ্যাঁ এখানে এন হবে। এগুলো সব কনস্ট্যান্ট তাই তো? আচ্ছা তাহলে সব জি, নিয়ে স্যার। আসলাম বাইরে, সব বাইরে নিয়ে আসলাম। তার মানে এম না, আর একটা কোনটার জন্য ওমেগা হবে, আর হলো সাইন হয়ে যাবে না? ডিফারেন্সিয়েট স্যার মাইনাস সাইন হবে তো স্যার। ওই যে সামনে একটা ও হ্যাঁ, মাইনাস। মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে। জি স্যার বুঝছি স্যার। তাহলে কি হলো? এটা হলো আমাদের হলো ফাইনালি গিয়ে দাঁড়ালো হলো এন ওমেগা ফাই আর হলো সাইন ওমেগা টি। এটা হলো ইনডিউসড ইএমএফ, এই যে এটা। ঠিক আছে? আচ্ছা এগুলো সব মুছি দাঁড়ানো এখন, জায়গা করে নি। স্যার ফাই এর পরেও কি একটা ওমেগা আছে? এন হ্যাঁ ওমেগা আছে, হ্যাঁ ওমেগা তো কনস্ট্যান্ট, হ্যাঁ অবশ্যই। সাইন ওমেগা টি। হ্যাঁ এখন আমরা হলো এসি কিন্তু কোয়ান্টিটি স্যার ইয়েতে স্যার এইটাতে যে দেন নাই স্যার, কোথায় দেয় নেই? এই যে স্যার কোথায়? এন, এই যে
স্যার এন ফ্লাক্স দেন নাই স্যার, এন ফ্লাক্স ইকুয়াল এন ফ্লাক্স কস ওমেগা টি স্যার দিছিলেন না স্যার, ওই জায়গায় তো স্যার সামনে ওমেগা ছিল না স্যার। ওমেগা থাকবে না তো, এই ওমেগাটা কোত্থেকে আসলো? আফটার স্যার বুঝছি স্যার, ডিফারেন্সিয়েশন, বুঝছি স্যার, জি স্যার, জি স্যার, বুঝছি স্যার, এবার বুঝছি। কনস্ট্যান্ট ভ্যালু আফটার ডিফারেন্সিয়েশন করে আসছে, আমি তো একবারে। জি স্যার, জি স্যার, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা স্টাডি করতেছি হলো হলো অল্টারনেটিং কারেন্ট আর হলো ভোল্টেজ, দ্যাট মিনস অল্টারনেটিং কোয়ান্টিটি। এখন অল অল্টারনেটিং কারেন্ট আর ভোল্টেজ যাই হোক না কেন, ম্যাক্সিমাম হয় হলো যখন ফাইটা হলো ফেজটা হলো থিটা হলো 90 ডিগ্রি। তাহলে ইফ থিটা হলো 90 ডিগ্রি, তখন হলো ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যায়। এটা আমরা ইন্টারমিডিয়েট নলেজ থেকেও জানি, ইভেন আমরা মেট্রিকের সময় জানছি সব জিনিস। এটা গিভস আস হলো কি সাইন, এই যে থিটা না, এই থিটা তো ওই ওমেগা টি 1, এই থিটা মানেই তো ওমেগা টি। ওখান থেকে দেখতে একটু আগে তো এগুলো লেখছি সব। এই তাহলে আমরা যদি ধরে নিই ইফ, যেহেতু আমার ম্যাক্সিমামটা 90 ডিগ্রি, দেন সাইন থিটা ইজ ইকুয়াল টু হলো 1, তাহলে হয়ে যাবে ফাইটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে না। এই যে এইটা হলো ম্যাক্সিমাম, এটা হয়ে যাবে হলো ইনডিউস ইএমএফটা হয়ে যাবে হলো ম্যাক্সিমাম, যেটা আমাদের দিবে হলো কি জানো, এইটা সমান সমান দিবে হলো ওমেগা এন ফাই এম, আর এটা তো আমাদের 1 হয়ে যাবে, এটা ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? তাহলে এটা আমরা যদি বসায় দিই, একটু মুছে নিই, ধরো এগুলো সব মুছে নিই, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, ইনডিউসড ইএমএফটা কি হচ্ছে, ইনডিউসড ইএমএফটা ইনডিউসড ইএমএফ এটা হয়ে যাবে হলো, এই পুরা ভ্যালুটা হলো হয়ে যাবে হলো ই ম্যাক্সিমাম না, আর জি হলো স্যার, আর হলো কি এই যে সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি, এটা হলো সাইন থিটা মনে করো। দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য অল্টারনেটিং কারেন্ট, সরি আমরা ভোল্টেজ বের করছি না, অল্টারনেটিং ভোল্টেজ। সিমিলারলি আমাদের হলো কারেন্ট পাবো একইভাবে, লিখে নাও ডান পাশে, জেনারেল ইকুয়েশন অফ হলো কি কারেন্ট, সরি এটা আবার আই আই হবে তো, মুছে নেই, আই থিটা সাইন থিটা, আই সাইন থিটা, দিস ইজ হলো সিমিলারলি আমরা উই ক্যান অবটেন হলো কি জেনারেল ইকুয়েশন অফ হলো কি অল্টারনেটিং ভোল্টেজ, আর জেনারেল ইকুয়েশন অফ হলো অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট। এই সেকেন্ডটা হলো কারেন্ট ইকুয়েশন, আমি সংক্ষেপে লিখলাম আর কি, তোমাদের এখানে লিখতে হবে এটা। আর এটা হলো ভোল্টেজ ইকুয়েশন ইন জেনারেল ফর্ম। এই ক্লিয়ার? সো এখন যদি আমরা অল্টারনেটিভ ইকুয়েশন ভোল্টেজের ইকুয়েশনটা দেখি, এখানে কি আছে, ইএমএফ আছে, আর হলো ম্যাক্সিমাম ভ্যালুটা আছে তার, আর হলো তার হলো অ্যাঙ্গেল হলো সাইন থিটা। এই ভ্যালুটা হলো কি অ্যামপ্লিটিউড বলা হয়, ম্যাক্সিমাম ভ্যালু ইজ নোন অ্যাজ হলো কি অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউডি ডি। আর এই যে তার মানে এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এই ইএমটা হলো কনস্ট্যান্ট না, এটা কনস্ট্যান্ট, একটা ভ্যালু ধরো 10 ভোল্ট, 20 ভোল্ট ইত্যাদি, 20 ভোল্ট, 100 ভোল্ট, যাই হোক মেগা ভোল্ট, তার মানে এটার ভ্যালু
মান, একটা নির্দিষ্ট মান। ভেরিয়েবল কোনটা? এই যে সাইন থিটা সাইন or থিটা omega t or omega t। আর আমরা ফ্রম আওয়ার ইন্টারমিডিয়েট নলেজ অনার্স টনার্স পড়ার দরকার নেই, আমরা সেই স্কুল থেকে এটা জানি সাইন বিহেভিয়ার কেমন হয়। সাইন বিহেভিয়ার হয় হলো অলওয়েজ হলো এরকম, উপর থেকে নিচের দিকে এই যে দেখছো এটা হলো 0, এইদিকে হলো মূল থিটা বিন্দু থেকে শুরু হবে স্যার। আর এটা হলো ই। এই দিস ইজ হলো আমাদের হলো ম্যাক্সিমাম হলো ভ্যালু, এখানে হলো এটা হলো পাই, এটা হলো পাই/2, এটা হলো টোয়াইস পাই। ইফ উই এক্সপ্রেস অ্যাজ হলো রেডিয়ান, আর অ্যাঙ্গেল হলে 180 দিয়ে গুণ দিলে যা হবে তাই হবে, 360 হবে, 180 হবে ডিগ্রিতে যদি বলি, আর দিস ইজ 90 ডিগ্রি। এই যে আমরা এখানে সেই জিনিসটাই ধরছি, যে ম্যাক্সিমাম এখানে হলো 1 কোনো হাইট। ক্লিয়ার? দ্যাট ইজ হোয়াই দ্য বিহেভিয়ার লাইক দিস, ওয়েভ বিহেভিয়ার। আবার উঠবে, আবার নামবে, আবার উঠবে, আবার উঠবে, দ্যাট মিনস ঢেউ। কে এটা দিচ্ছে? এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হলো এই যে এটা। কার জন্য দিচ্ছে? দিস ইজ সাইন ফাংশনের কারণে। সাইন ফাংশনের কারণে বিহেভিয়ার আমাদের দিচ্ছে এরকম, আদারওয়াইজ না। আদারওয়াইজ এটা যদি না থাকতো তাহলে কিন্তু এটা লিনিয়ার ফর্ম, এই একটা রেখা হইতো বা এরকম হইতো, এই যে ই যদি ইএম হতো মানে 10। ক্লিয়ার নাকি? অসংখ্য প্রশ্ন কিন্তু এর মধ্যে রয়ে গেছে, বুঝতে পারছো ঘটনাটা? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা পাইলাম হলো কি জেনারেল ইকুয়েশন, না? একটু মুছে নেই আর কি এখানে। ওকে, এটা মুছে। জেনারেল ইকুয়েশন পাইলাম, কিভাবে ডিডিউস করতে হয় সেটাও আমরা জানলাম। কি করতে হবে? একটা কয়েল নিতে হবে, এই যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ইউনিফর্ম কিন্তু সব, এইভাবে আমাদের সেই সিচুয়েশনটা বলা আছে। আচ্ছা, তাইলে আমরা যদি এই ইকুয়েশনটাকে ইন টার্মস টাইম পিরিয়ডে লিখতে চাই, ইন টার্মস অফ হলো টাইম পিরিয়ড, এই যে টি, অথবা ইন টার্মস অফ হলো ফ্রিকোয়েন্সি, যেটা আমরা ডেফিনেশন থেকে নিয়ে হলো 1/t, অথবা t is equal to হলো 1/f, অথবা ল্যামডা, আমরা এফ দিয়ে লিখি সাধারণত। যাই হোক, তাহলে ইন টার্মস অফ যদি ফ্রিকোয়েন্সি লিখতে চাই আমরা এইভাবে এইটাকে এখানে লিখতে হবে, যে ওমেগা টি আছে, এই টি, এই ওমেগা মানে আমরা তখন কি বলবো? ওমেগা ইকুয়াল টু হলো টোয়াইস পাই এফ। তাহলে কি হবে? থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে তখন? ওমেগা পাই এফ টি। এই যে, তাহলে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি আমার হয়ে গেল। আবার যদি এটা বসায় দেবো এখানে, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে তখন হলো এরকম। ইকুয়েশনটা হয়ে গেল ইন টার্মস অফ হলো কি, ই দেখবো কি যেন বললাম, টাইম, না? সাইন, আরে হলো না, হ্যাঁ হয়েছে না, তোমরা ঠিক হয়ে লেখো। সাইন কি, থিটা হলো কি যেন, টোয়াইস পাই, টোয়াইস পাই টি। এটা হলো ইন টার্মস অফ হলো ফ্রিকোয়েন্সি। আর যদি টাইম পিরিয়ডে লিখতে চাই, দেন আমরা লিখবো হলো এইভাবে, ইন টার্মস অফ টাইম পিরিয়ডে লিখবো হলো টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি, ওই এফ এর পরিবর্তে টি লিখলাম আর কি, 1/t। কে আসছে আবার? তাহলে হলো এটা হলো ইন টার্মস অফ টাইম পিরিয়ড আর ইন টার্মস অফ হলো ফ্রিকোয়েন্সি, জেনারেল ইকুয়েশন। ক্লিয়ার নাকি?
এইভাবে আমাদেরকে লিখতে হবে এবং দিস ইকুয়েশন আমাদের অ্যাপ্লাই করতে হবে ফর ফাইন্ডিং হলো এনি আদার কোয়ান্টিটিস বা ভ্যালু যেটাই বের করতে বলে প্রবলেমে, সেগুলো আমরা বের করব। আচ্ছা, ক্লিয়ার না? কারো কোনো প্রশ্ন আছে নাকি নাই? হ্যাঁ, নাই না? কারো যদি প্রশ্ন না থাকে তাইলে হলো এটা আমি সেদিনও দেখাইছিলাম। সেদিনও দেখাইছিলাম 3 কয়েল ঘূর্ণন রোটেট করতেছে ইন হলো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে, একটা দুইটা তিনটা এ বি সি, ঠিক আছে? দেয়ার ইএমএফ আর দ্য সেম, বাট here is the important difference between these 3 coil when rotates in the magnetic field. These are the holo phase difference. These are the holo phase difference. সবই কিন্তু আমি বলে দিলাম, কিন্তু বুঝতে পারছো? এখন এর মধ্যে থেকে উত্তর আর কোশ্চেন খুঁজে বের করতে হবে। বাট ইম্পর্টেন্ট ডিফারেন্স ইজ হলো ফেজ ডিফারেন্স, বাট ভ্যালুতে তাদের কোনো কিন্তু চেঞ্জ নাই ইএমএফ এর ভ্যালুতে, বাট ইএমএফ হলো সেম, একই সময় একই ভাবে আসতেছে, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স হলো ফেজ। এই যে বিটুইন দিস টু হলো বেটা, বিটুইন দিস টু হলো আলফা, আর বিটুইন দিস টু হলো এ এন্ড সি হলো আলফা প্লাস বেটা। দিস ইজ দ্য ফেজ ডিফারেন্স। দ্যাট মিনস দে আর নট রিসেস at a time, one after another. Clear? They are not, all are present হলো ওয়েভ। এই এ ওয়েভ প্রেজেন্ট করছে, বি ওয়েভ প্রেজেন্ট করছে, সি ওয়েভ প্রেজেন্ট করছে, দ্যাট মিন রিপ্রেজেন্ট করছে, বাট দে আর নট রিচ at a time simultaneously. They will reach one after another. এই যে হাইটটা যে রিস্ক মানে ম্যাক্সিমাম ভ্যালু রিস্ক করতেছে ওয়ান আফটার অ্যানাদার। এখানে রিস্ক করছে, পরে যায় বি আবার এখানে রিস্ক করছে, সি যায় এখানে রিস্ক করছে ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ ওয়ান আফটার অ্যানাদার। ক্লিয়ার? দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। দিস স্যার এই জায়গায় কি স্যার, স্যার এখানে কি স্যার তিনটে দণ্ড না স্যার একটা দণ্ডই স্যার, তিন মানে না, ঘুরতেছে ওইটাই বোঝায়। তিনটা আলাদা কয়েল দ্বন্দ্ব rotates in আচ্ছা the uniform magnetic field and gives us the same EMF at same time. সবই ঠিক আছে, but their reach maximum value one after other by another, and this explanation is not enough. ঠিক আছে? This explanation also is not enough. যদিও এটা বোঝা যায় যে তাই আছে, তাও এনাফ না যে হয়তো এখানে সেম আছে কিনা হাইট। দ্যাট ইজ ওয়াই উই অলওয়েজ ইউজ হলো কি, উই ইউজ the terms either legs or lead এইভাবে লিখে দিই, তাছাড়া এগুলো সমস্যা হয়ে যাবে। আইদার বা আমি কি লিখলাম, আইদার, হ্যাঁ আইদার লেগ, or হলো either legs or হলো lead। এই ওয়েভ, এই যে ওয়েভগুলোর either হলো legs করবে or হলো leads করবে। লিডস লিখে এস দিয়ে দেই। ক্লিয়ার?
এই দিয়ে আমাদের এই জিনিসটা প্রপারলি এক্সপ্লেন করা যায়, আইদার লেগস অর হলো লিডস। লিডস মিনস হলো the quantity reaches maximum earlier than other. Say for example, A reach করছে আগে maximum value, then B আসছে, so A হলো লিড করছে, then by B by অ্যাঙ্গেল হলো বেটা, এইভাবে বলতে হয়। আবার যদি B বলি, B legs behind the A by হলো বেটা অ্যাঙ্গেল, এইভাবে বলতে হয়। ক্লিয়ার নাকি? লেগস মিনস হলো later than others, reaches maximum value later than others is known as হলো legs। তখন আমরা এই টার্মটা ইউজ করে থাকি legs। আর যখন লিড বলবো তখন হলো আর্লিয়ার রিচ করবে ম্যাক্সিমাম গুলো, দেন হলো আদার। ফর এক্সাম্পল এ হলো আর্লিয়ার রিচ করছে, দেন হলো বি এবং দেন সি, এরকম। সো ইট ইজ হলো ক্লিয়ার। এটা ক্রিকেটের ভাষার সাথে কিন্তু মিল আছে, লিড, লেগস বিহাইন্ড, লিড, অমক, রান, হেন তেন। ক্লিয়ার নাকি? তাও যদি তোমাদের যদি মনে থাকে আসলে। জি স্যার, ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা বুঝলাম, দেখলাম, ডেফিনেশন দেখলাম, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখলাম। এখন আমাদের অ্যাপ্লিকেশনের দিকে যাইতে হবে, এই তো বিষয়, অর্থাৎ সিগনিফিকেন্স গুলো জানতে হবে। এই এসি কোয়ান্টিটি, অর্থাৎ দ্যাট মিনস অল্টারনেটিভ কোয়ান্টিটি, দ্যাট মিনস ওয়েভের। আর ওয়েভ মিনস আমরা দেখলাম যে এটা ইকুয়েশন মেনটেন করে, সেটা কোনটা? সাইন ওয়েভ না? দ্যাট মিনস অল আর দা হলো সিগন্যাল। all AC current oblique voltage oblique quantities quantities আর হলো কি? সিগন্যালস। ব্র্যাকেটের মধ্যে লিখে দিই হলো ওয়েভ। ক্লিয়ার? একটা আর বাদ পড়ছে না? হ্যাঁ, কোয়ান্টিটিস। হ্যাঁ, তাহলে অল এসি কারেন্ট হোক, ভোল্টেজ হোক, বা এসি কোয়ান্টিটিসই হোক, সবগুলো হলো সিগন্যাল। এন্ড সে দেয়া সিগন্যাল, এই যে সিগন্যাল, এই যে জুবাইর তো হাসপাতালে দৌড়াইতেছে বোধ হয়, দেখছো না মনিটরে? যারা হাসপাতালে দৌড়াদৌড়ি করে তারা নিশ্চয়ই দেখছো, বিশেষ করে যারা মানে হার্টের রোগী নিয়ে হাসপাতালে গেছো, বা অন্য যে কোনো রোগী নিয়ে গেলেই ওই সেই অসিলোস্কোপ সেট করা থাকে, দেখছো বোধ হয় না? দেখার কথা, বা টিভিতেও মাঝে মাঝে তো দেখা এগুলো সব। সেইগুলো হলো সেই সিগন্যাল। আমি প্রথম দিন যেসব ঢেউ ইত্যাদি ইত্যাদি আঁকছি, অল আর হলো কিন্তু সবই কিন্তু সিগন্যাল। কোনটা স্টেডি, কোনটা ঢেউ, কোনটা অমক, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? জি স্যার, জি স্যার। হার্ট যে স্যার, হার্টের যে ইয়েটা মানে ফর্ম দেখায়। এগুলো সিগন্যাল। ঠিক আছে? জি স্যার। এটা ফ্ল্যাট হয়ে গেলেই মানুষের আর নাই, অর্থাৎ পৃথিবী শেষ আর কি সেখানে। জি স্যার, কারেন্টের ভাষায় স্যার ডিসি কারেন্ট হয়ে যায় স্যার। ঠিক আছে? এই যে পাওয়ার টাওয়ার সব বলি না আমরা, সবই হলো সিগন্যাল, ঢেউ। যখনই এটা ফ্ল্যাট হয়ে যাবে, বুঝবা যে এখানেই এন্ড, পৃথিবী এখানেই শেষ। আর এই পাওয়ার হেন তেনের জন্যই আমরা এত যুদ্ধ করে যাচ্ছি এখন পর্যন্ত। আর যার যত এই জিনিস আছে সে তত ক্ষমতাধর। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের এই যে অ্যাপ্লিকেশনের জন্য এখন কি করতে হবে? এই যে সিগন্যাল, সিগন্যাল তো আমরা দেখলাম, হেন তেন দেখলাম, তাইলে এগুলো মেজার করব কিভাবে, মান নির্ণয় করব কিভাবে? when we observe in the lab or anyway, যেভাবেই হোক না কেন, আদার ওয়ে, বা we are going to measure হলো কি কোনো কোয়ান্টিটি, অ্যাকচুয়ালি ওই মেজার হলো ডিসি কোয়ান্টিটি।
and show the হলো নাম্বার 10 ভোল্ট, বাট the device অর্থাৎ মিটার হলো হলো কি জানো এসি, বাট আমরা রিডিং নেই সব সময় হলো কি জানো একটা মান 10 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, এটা ডিসি তো তাই এসি তো তাই, বাট keep in mind we use হলো only হলো ভ্যালু, বাট বিহাইন্ড দ্য জব আছে কি আছে, এই যে সেই জিনিস কই লিখলাম একটু আগে, এই যে এই যে এই যে এই জিনিস আছে, এই যে ঢেউ, এই যে ঢেউ আছে, এই যে সাইন আছে না, এই যে সাইন আছে, সেই কারণে ঢেউ আছে, যার জন্য সেই মিটার গুলো অলওয়েজ হলো কি জন্য দেখবে যে একটা করে ঢেউ আছে সেই মিটারে গায়ে, এরকম একটা করে ঢেউ আছে, তখনই বুঝে নিতে হবে এটা হলো এসি মিটার। আর ডিসিতে কিন্তু এই ঢেউটাও নাই, বাট ভ্যালু কিন্তু একই, ওখানেও 10 এখানেও 10 নিচ্ছি আমরা, কাজে ব্যবহার করতেছি, অ্যাপ্লিকেশন ব্যবহার করছি। অ্যাকচুয়ালি উই আর গোয়িং টু টেক দ্য রিডিং হলো আরএমএস ভ্যালু or average value. These quantities are very important in হলো এসি quantities, অর্থাৎ এসি। স্যার আরএমএস স্যার কি স্যার, আরএমএস এর ফুল মিনিংটা স্যার? সেটাই তো আমরা এখন পড়াশোনা করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি ইউজ করে হলো আইদার আরএমএস ভ্যালু আর হলো এভারেজ ভ্যালু। অ্যাকচুয়ালি আরএমএস ভ্যালু যখন উই আর গোয়িং টু টেক রিডিং ফ্রম এ মাল্টিমিটার হোক আর যে মিটারই হোক, এসি মিটার হোক, অর্থাৎ আরএমএস ভ্যালু ওই ইউজ হলো কি, অর্থাৎ সরি ওই টেক দ্য ভ্যালু হলো কি আরএমএস ভ্যালু। এই আরএমএস ভ্যালু হলো কি স্ট্রেংথ অফ দ্য সিগন্যাল, সাইজ অফ দ্য সিগন্যাল, স্ট্রেংথ অফ দ্য সিগন্যাল, স্ট্রেংথ অফ দ্য সিগন্যাল, হাউ টু মেজার, ওই ইউজ হলো আরএমএস কোয়ান্টিটি। ক্লিয়ার নাকি? আর এম এস দ্যাট মিনস হলো রুট MEANS, আরে MEANS না, হ্যাঁ NS means square, SQUARE, এই যে রুট মিন স্কয়ার, এই যে কোনো কোয়ান্টিটির আমরা রুট মিন স্কয়ার ভ্যালু নির্ণয় করি। ওই যে 10 মিটার 10 অ্যাম্পিয়ার 10 ভোল্ট, দ্যাট মিনস দিস আর যা হলো কি আমরা আমাদের মাইন্ডে রাখতে হবে দিস ইজ হলো আরএমএস ভ্যালু, বাট মানটা ডিসির সাথে মিল আছে সেটা সত্য, বাট আমরা কিন্তু নিলাম আরএমএস ভ্যালুটা, অর্থাৎ রুট মিন স্কয়ার ভ্যালু, and it is significance of this term RMS is হলো কি size of the signal or হলো strength of the signal। ক্লিয়ার নাকি? এলসিডি মনিটরে টিভি দেখতেছি না এখন, আগে তো আমরা সিআরটি তে দেখতাম, অলওয়েজ আমরা সেখানে সেই এইসব ডিভাইস আমরা অলওয়েজ ইলেকট্রিসিটি ব্যবহার করে আসতেছি না, এন্ড কোনটা স্ট্রেংথ বেশি কোনটার কম সেই যে মেজার করি, এই যে ইউজিং হলো আরএমএস ভ্যালু। স্পেসিফিক এক্সাম্পল তোমাদের দিয়ে দিলাম। এখন তো সব ঘরে ঘরে এলসিডি টেলিভিশন না, ইভেন কম্পিউটারে এলসিডি এসে গেছে, আগে তো এলসিডি ছিল না, ছিল হলো সিআরটি না, ক্যাথোড রে টিউব। তো সেখানে কতটুকু, সব জায়গায় তো কারেন্ট ব্যবহার হয়, পাওয়ার ব্যবহার হয়, তাই তো নাকি? কারেন্ট মানে তো পাওয়ার, ইলেকট্রিসিটি ব্যবহার হয় তো, তাই তো? তাহলে সেখানে কতটুকু হলো আর এখানে কতটুকু হলো, এই যে কম্পারিজন করে বের করবো, নির্ণয় করবো, কনফার্ম হবো, অলওয়েজ উই ইউজ হলো আরএমএস, অর্থাৎ ওর হলো আরএমএস ভ্যালু বের করি, আইদার হলো টোটাল পাওয়ার ইফেক্টিভ পাওয়ার বের করি অথবা আরএমএস ভ্যালু বের করি ওই স্ট্রেংথ বের করতে গিয়ে। ক্লিয়ার নাকি? স্ট্রেংথ কার? স্ট্রেংথ অফ দ্য সিগন্যাল। ওই স্ট্রেংথ অফ দ্য সিগন্যালের ভ্যালু বের করতে গেলে আমরা অলওয়েজ এই জিনিস বের করে থাকি, রুট মিন স্কয়ার অথবা টোটাল এনার্জি, ইফেক্টিভ এনার্জি, বিভিন্ন ভাবেই করা যায় আর কি। স্কয়ার রুট অফ টোটাল এনার্জিও বের করা যায়, এইভাবেই একই জিনিস এগুলো সব।
এই যে সিগন্যাল না, এই সিগন্যালের স্ট্রেন্থ কত, আমাকে ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে তো বের করতে হবে। এর সাইজটা যা, স্ট্রেন্থ তাই। এই দিস ইজ দা হলো কি যেন তোমাদের কাজ, দ্যাট মিনস যারা সায়েন্সে পড়াশোনা করে আসছে। আর সব আমাদের মনীষীরা আবিষ্কার করে দিয়ে গেছে, ম্যাথও আবিষ্কার করে দিয়ে, যা একটু আগে এক্সপ্রেস করলাম, থিওরি আবিষ্কার, ফিজিক্স আবিষ্কার করে দিয়েছে, ফাউন্ডেশন দিয়ে গেছে, তাও মনীষীরা। এর অ্যাপ্লিকেশন হলো এখন আমাদের টেকনোলজির পার্টটাতে হলো ইঞ্জিনিয়ারদের দায়িত্ব। সেই সিগনিফিকেন্স গুলো তারা ইন্ডিকেট করে দিয়ে গেছে, কিন্তু আমাদের দায়িত্ব স্পেসিফিক ডিভাইসে যখন আমরা গোয়িং টু হলো কি অ্যাপ্লাই দিস মেথড বা থিওরি যাই বলি না কেন, তখন আমরা এই রুট মিন স্কয়ার ভ্যালু বের করব। সো হোয়াট ইজ দিস, হোয়াট ডু মিন বাই হলো রুট মিন স্কয়ার অফ এসি কোয়ান্টিটি? দেখো, হোয়াট ইজ দা, আমি টপিকসটা বের করে নিই। রুট মিন স্কয়ার লেখো, ভ্যালু অফ হলো, আমি টাইটেলটা লিখে নিই, দাঁড়াও। এটা এটা তো লেখছি না, লেখছি তো একটু। আচ্ছা, এটা তুলে দিই না, এন্ড হলো এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু, দিয়ে এল এল ইউই। এটা হলো আমাদের নেক্সট টপিক। রুট মিন স্কয়ার ভ্যালু এন্ড হলো এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু। এটারে আমি এখন এইভাবে লিখি, বোঝানোর জন্য তো সময় দিয়েছিলাম, সমান চিহ্ন দিয়েছিলাম, এইভাবে লিখি এভারেজ ভ্যালু এন্ড হলো রুট মিন স্কয়ার ভ্যালু। এই সমস্যাগুলো দেখো কিভাবে, এগুলো আমাদের প্রবলেম সলভিং এর জন্য, মেজারমেন্টের জন্য ইত্যাদির ক্ষেত্রে প্রয়োগ হবে। ঠিক আছে, আচ্ছা, সাপোজ রুট মিন স্কয়ার, আমরা প্রথমে লিখে নিল রুট মিন স্কয়ার, এটা কাটে দেই না, তাহলে প্যাচ লাগাই ফেলবো, সব কোনটা যে কি বলতেছেন না বলতেছে। হ্যাঁ, রুট মিন স্কয়ার। সাপোজ a given, suppose we are going to find out root mean square of a given function হলো f t, suppose we are going to find out the root mean square value of the function হলো f t, clear? হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার। এটাকে আবার কিন্তু এভারেজ ভ্যালু বলা হয়, বুঝতে পারছো? সরি, এভারেজ, সরি, আর ইফেক্টিভ ভ্যালু। এই রুট মিন স্কয়ার কে ইফেক্টিভ ভ্যালু বলা হয়। কাজেই আমরা and it is লেখছো, and it তাহলে is, স্যার এভারেজ ভ্যালুটা স্যার কি স্যার? এটা পরে এভারেজ ভ্যালু তো আমি এখনো বলিনি, যার জন্য কাটে দিয়েছি। স্যার এটাকে কিছুক্ষণ আমরা আগে যে একসাথে লিখলেন স্যার, লিখলাম যে হলো ব্রডার টপিকস। এভারেজ ভ্যালু নিয়ে এখনো তো কোনো কথাবার্তা আমি বলে সারিনি। আমি রুট মিন স্কয়ারের মধ্যে আছে, এটাকে আবার ইফেক্টিভ ভ্যালু হিসেবে ডাকা হয়। অনেক বই পুস্তক, অনেক জায়গায় দেখবা ইফেক্টিভ ভ্যালু অফ এসি কারেন্ট, ইফেক্টিভ ভ্যালু অফ এসি ভোল্টেজ, অমুক এসি কোয়ান্টিটি। ইট মিনস দ্যাট ইট ইজ দ্য রুট মিন স্কয়ার ভ্যালু, এন্ড মেজার করা হয় একইভাবে, একই ইকুয়েশন, একই ফর্মুলা ইউজ করে, এন্ড ইট ইজ গিভেন বাই, সেই বাইটা হলো এইভাবে লিখতে হবে তোমাদেরকে, এফ, সরি, এফ ইফেক্টিভ ইকুয়াল টু এফ, ওটা লেখছো তোমরা আরএমএস, কি লিখলাম একটু আগে কথায়, সেগুলো লিখতে হবে তো। এই এটা ডিনোট করে নিলাম, এই যে আরএমএস সমস্যা, ক্লিয়ার? স্যার লিখছি স্যার। লেখছো যে কি লিখতেছো আর কি করতেছো আল্লাহ জানে। এর মধ্যে
অনেক সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন আছে যেগুলো পরে দিলে তখন হলো আর কোনো কিছুতেই পাইবে না। এগুলো ঠিক কিন্তু টাইম পিরিয়ড ওই যে সেই ফাংশনটা হলো স্কোয়ার হবে, টি হবে, দেন হলো ডিটি, অর্থাৎ ইন্টিগ্রেশন করতে হবে, এটা কিন্তু ইন্টিগ্রেশন সাইন কিন্তু 1 বাই অর্থাৎ রুট 1/2, অথবা সাধারণত এইভাবে লেখে, এইটা এইভাবে না লেখে রুট দিলে হয়, এই রুট ওভার, এই কারণে রুট মিন স্কোয়ার, এই যে মিন হয়ে গেছে, ঠিক আছে, এই যে মিন, এই যে ভাগ দিলাম যে মিন হয়ে গেছে, এই হলো মিন পাইলা, রুটও পাইলা, কার এই যে স্কোয়ার ফাংশনের, এই যে সরি এটা আবার এটা লিখতেছি কেন, এটা রুট দিছি, আচ্ছা ইন্টিগ্রেশন চিহ্ন লেখি, প্রত্যেকটারই তো মিনিং আছে নাকি, তাছাড়া তো আর হয় নাই, তাহলে ফাংশন না, ফাংশন স্কোয়ার, কার ফাংশন, তো টাইমের ফাংশন, ডিটি, দিস ইজ দ্য রুট মিন স্কোয়ার, ভ্যালু অফ দ্য ফাংশন হলো এফ ওভার এ সাইকেল, ওভার 1 সাইকেল অথবা ওভার এ পিরিয়ড টি, তাহলে সেই টিটা আমার এখানে দিতে হবে না, 0 থেকে এই টাইম টি, এই যে এখানে দেওয়া আছে, যেমন এই যে রুট, এই যে মিন, এই যে টোটাল টাইম যে ভাগ দেওয়া হয়েছে, কি করা হচ্ছে এখন, ইন্টিগ্রেট করা হচ্ছে, কার স্কোয়ার ফাংশন, এই যে সেই ফাংশনটার স্কোয়ার, এই যে স্কোয়ার, এটা হলো আরএমএস ভ্যালু আর হলো ইফেক্টিভ ভ্যালু অফ এ এসি কোয়ান্টিটি, আইদার হলো ভোল্টেজ আর হলো কারেন্ট, আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু অফ, আরএমএস ভ্যালু অফ হলো এই ফাংশন, এই যে গিভেন ফাংশন, এটা ওভার এ টাইম পিরিয়ড অর সাইকেল, জানো তো এগুলো একই জিনিস, এই টাইম পিরিয়ডও যা 1 সাইকেলও তাই, এগুলো আমরা সেদিন ডেফিনেশন দেখাইছি, ছবি আঁকে দেখাইছি, ফিগার কার্ভ ইত্যাদি ইত্যাদি, খালি ওই যে বন্দি করে রাখলে হবে না আর মুখস্থ করলে হবে না, প্রত্যেকটা বুঝতে হবে, একটু আগেই তো আমরা আঁকছি সেই জিনিস, আমি কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর এর মধ্যে কিন্তু সব বলে দিয়ে রাখছি, দিস ইজ হলো টাইম পিরিয়ড ফ্রম ফ্রম এখান থেকে এই পর্যন্ত, যখন সাইকেলটা কমপ্লিট হলো, দিস ইজ হলো 1 সাইকেল, টাইম টেকেন টু কমপ্লিট এ 1 সাইকেল, না টাইম পিরিয়ডের জি ডেফিনেশন, স্যার, জি স্যার, হলো 1 সাইকেল, দ্যাট ইজ ওয়াই ওভার এ সাইকেল বললো হলো, অথবা ওভার 1 ওভার এ টাইম পিরিয়ড টি, এই সেই জন্য এই যে টি থেকে ওভার বলতেছি, ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে টি পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত, আর এই রুট হলো সেই স্কোয়ার রুট, সেটা বলতে সেটা আচ্ছা গেল, তাহলে এটা হলো আমাদের কি জন্য, যতই ছবি তোলো অমুক তোলো, তোমাকে এইভাবে ভেঙে 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 বুঝতে হবে, এগুলো হাইলি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এবং প্রত্যেকটার ফিজিক্যাল মিনিং আছে এবং প্রত্যেকটার সিগনিফিকেন্স আছে, এটার সাথে আবার স্ট্যাটিস্টিক্স এর সম্পর্ক আছে, এই যে মিন টিন, ইফেক্টিভ ভ্যালু, মতো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইত্যাদি ইত্যাদি, এগুলো সব পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স, যেগুলো তোমাদের এখানেও কোর্স আছে সাবজেক্ট, আর যাই হোক যারা পরিসংখ্যানের পরে, যারা ইকোনমিক্সে পড়ে, তাদের এইসব সব কাজে লাগে, এগুলো সব, এগুলো অত্যন্ত সিরিয়াস জিনিসপত্র, বুঝতে পারছো, এগুলো প্রত্যেকটাই বুঝতে হবে। আচ্ছা, তারপরে আরো আছে, এটাকে আবার ডিনোট করা হয় এভাবেও, অনেক বই পুস্তকে দেখবা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দেওয়া আছে, সরি এটা এইরকম না, আরএমএস, আরএমএস টি লিখে দিই, একটু টি ও দিই, এই যে এটা কিন্তু এফ, একটু মুছে, এফটা ভালো করে হলো না, হ্যাঁ, এফ স্কোয়ার, এফ স্কোয়ার, এটা কিন্তু টি, ফাংশন অফ টি স্কোয়ার, এই যে
এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেট দিয়ে কিন্তু ক্লোজ করা আছে। এইভাবেও অনেক জায়গায় লেখা দেখবে, এটা ইট মিনস হলো ইফেক্টিভ ভ্যালু অর আরএমএস ভ্যালু। কাজে এই সাইন দেখে অবাক হওয়ার দরকার নেই, হতাশ হওয়ার দরকার নেই, ঘাবড়ানোর দরকার নেই, মাথা গরম করার দরকার নেই। বুঝতে হবে ইট ইজ হলো যে আরএমএস ভ্যালু। সরি, মুছে দিই এটা। এটা হলো আরএমএস ভ্যালু। এখন কিভাবে আরএমএস ভ্যালু বের করতে হয়? দিস ইজ দ্য হলো ফর্মুলা, দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখন এই ফাংশনটা কি, তার উপরে আমার নির্ভর করবে কতটুকু মান হবে ইত্যাদি ইত্যাদি। এখন যদি এটা আমরা এসি কারেন্ট আর এসি ভোল্টেজ ধরি, এই ফাংশন হলো সাইন থিটা, সাইন ওমেগা টি ইত্যাদি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরএমএস ভ্যালুটা কত হবে সেটা হলো বিষয়। আমরা যদি ফাংশনটাকে যদি এইভাবে নিই, আমি সেই ফাংশনটাই দেখতেছিলাম এখানে। ধরো মনে করে এটা নিলাম, আমাদের এসি কোয়ান্টিটি, তো আমরা এটাই নিলাম। ধরো কারেন্টের ক্ষেত্রে নিলাম I ইকুয়াল টু IM। একটু আগে এই জিনিস আমরা পাইছি কিন্তু, সাইন থিটা। ঠিক আছে, এই তাহলে এটার এখানে বসায় কার সাপেক্ষে বসাবো, টাইমটা কত হবে, 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত, কিন্তু বুঝতে পারছো? যেহেতু ওই যে ওভারে টি ওই পর্যন্ত যাইতে হবে। এই যে টোয়াইস পাই, এটা তো পাই, তো 0, এটা মনে করো আই। তাহলে এই যে এইটা কি হবে, ইন্টিগ্রেশনের লিমিটটা কত থেকে করতে হবে, একদম এখান থেকে এই পর্যন্ত, 1 সাইকেল করার ফলে এটা তোমাদের এটা করতে হবে। আমরা আরএমএস ভ্যালুটা পাবো হলো কারেন্টের, আরএমএস ভ্যালু হলো আরএমএস ভ্যালু পাবো হলো এটা ম্যাক্সিমাম বাই √2। এটা বের করবা তোমরা এই সূত্র দিয়ে ইন্টিগ্রেশন করে। IM দ্যাট মিনস ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাট মিনস অ্যামপ্লিটিউড, তাকে ভাগ দিতে হবে √2 দিয়ে। অথবা এটা বোধহয় এটা বোধহয় পয়েন্ট এরকম বোধহয়, না? আমার কাছে লেখা ছিল 7 কত জন হয় বোধহয়, যাই হোক স্যার 0.73 .73, না? হ্যাঁ 0.73 IM। 0.73 IM, না? জি ওই স্যার। ধরো 73 ও বলে 70, এরকম সাধারণত এটা লেখে সাধারণত, আমি যত জায়গায় দেখছি এই যে IM এটা লেখে সাধারণত। হ্যাঁ, এই ভ্যালুটা হলো কি নন ভ্যালু, এই যে √2 মানটা আর কি, তাকে 1 দিয়ে ভাগ দিলে যেটা হবে এরকম সাধারণত লেখে। আচ্ছা যাই হোক, তাহলে হলো এটা হলো সেই হলো কার সাথে রিলেশন হলো, আরএমএস ভ্যালুর সাথে ম্যাক্সিমাম ভ্যালু। ক্লিয়ার? রিলেশন বিটুইন আরএমএস ভ্যালু এন্ড হলো ম্যাক্সিমাম ভ্যালু। রিলেশন বিটুইন আরএমএস ভ্যালু এন্ড হলো ম্যাক্সিমাম ভ্যালু, লিখে রাখো, এগুলো কখনোই আর পাইবে না। তার মানে আরএমএস ভ্যালু ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু বাই ডিভাইডেড বাই দ্য √2। ক্লিয়ার না? তাহলে আমরা যাই হলো এখন আর একটা ভ্যালু হলো কোনটার জন্য, আরএমএস ভ্যালু, সরি আরএমএস না, এভারেজ ভ্যালু। আগে এটা ডিলিট করে নি, এভারেজ ভ্যালু। এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু, না? এভারেজ ভ্যালু অফ এসি কারেন্ট আর ভোল্টেজ, যাই লেখো লেখো, এভারেজ ভ্যালু। এইটা মুছে দেই, এগুলো সব মুছে দিলাম। এটা ক্লিয়ার হয়েছে আরএমএস ভ্যালু? জি স্যার। RMS value is defined by RMS value of
এ ফাংশন এফটি ওটা তো লিখবেই, ওটা তো লিখবেই। আরএমএস ভ্যালু অফ এ ফাংশন হলো এফটি, দেখছো না এফটি আগেরটার মতোই, ভ্যালু অফ এ ফাংশন হলো এফটি ইজ ডিফাইন্ড বাই, এটাকে এইভাবে লিখতে হয় আরএমএস এভারেজ না, এই যে এ ভি এভারেজ, অথবা এটাকে এইভাবে লেখে একটু আগে যেটা লিখলাম, মনে স্কোয়ার ছিল যার জন্য স্কোয়ার দেওয়া হয়েছে, এই যে আইদার এইভাবে অর এইভাবে নিচে এভারেজ, তারপরে হলো লিখতে হবে এভারেজ করলেই হলো, এই যে এভারেজ করলাম, তারপরে হলো ইন্টিগ্রেশন করতে হবে 0t, স্যার স্কোয়ার টি এর টিটা ব্র্যাকেটের ভিতরে থাকবে না? এটা তো এভারেজ ভ্যালু, এটা তো স্কোয়ার রুট না, আরএমএস ভ্যালু না, দুইটা দুই জিনিস তো। আমি তো আরএমএস শেষ করে আসছি, এখন আমি এভারেজের মধ্যে আছি। তাহলে এভারেজ থেকে এফ স্কোয়ার টি হবে শুধু। এফটি, হ্যাঁ, এই যে অ্যাভারেজ ভ্যালু অফ এ ফাংশন এফটি ইজ ডিফাইন্ড বাই হলো এইভাবে 1/t পিরিয়ডটা, আর লিমিট হলো 0 থেকে t, আর হলো ফাংশন, এই সেই ফাংশনের টিটি, দিস ইজ হলো অ্যাভারেজ ভ্যালু অফ এসি কোয়ান্টিটি। স্যার অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লেখাটা বুঝতে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লেখাটা বুঝতেছি না, মানে এফ এভিজি ইকুয়ালস করে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এফ, ওটা কি লিখছেন বুঝতেছি না কই এফ টি টি স্যার। এইখানে না, একটু বাম পাশে। বাম্বো আছে এটা, হ্যাঁ এফ, এটা যে অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল টি, এফ টি, ও শুধু এফ। এই যে এই ফাংশনটা, হ্যাঁ এটাকে ডিনোট করা হয়েছে, বোঝো তো নাকি ডিনোট করা কাকে বলে, যেমন আমরা জি স্যার, জি স্যার কি বলে নিউটনের সূত্র এফ দ্বারা ডিনোট করি, এফ ইকুয়াল তো ওইখানে কিভাবে ডিনোট করতে হয় সেটা আমরা বুঝাইলাম আর কি, এই আর কিছু না, আইদার এইভাবে লেখা হয় অথবা এফ এভারেজ, আর সেটার ভ্যালুটা কি, সেটা হলো এটা 1/t ইন্টিগ্রেট করতে হবে ওই ফাংশনটাকে ওভার হলো টি, ঠিক আছে। এখন যদি সাইনোসয়েডাল ফাংশন হয় এই এফ ফাংশনটা, অ্যাভারেজের ক্ষেত্রে ইট গিভস আস হলো 0 রেজাল্ট, দ্যাটস আর নট অ্যাকসেপ্টেবল, দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টেকেন হলো হাফ সাইকেল, এই যে হাফ, হাফ সাইকেল মানে কি, এই যে টিটাও হাফ হয়ে যাবে, তাই তো, তার মানে হলো 0 থেকে পাই পর্যন্ত, নট টুয়াইস পাই, অর্থাৎ এই হাফ আবার এই হাফ অ্যাভারেজ করলে এগুলো সবই হলো 0 হয়ে যাবে তখন, এই কারণেই ওটা অ্যাভয়েড করার জন্যই অনলি আমরা মেজার করে হলো 1 হাফ সাইকেলে, এটা 1 হাফ সাইকেল, এটা নেক্সট সাইকেল। সেই ক্ষেত্রে যদি এটা সাইনোসয়েডাল কার্ভ হয়, এক্সপ্রেশনটা যদি সাইনোসয়েডাল হয়, আর এসি কারেন্ট ভোল্টেজ তো সাইনোসয়েডাল হবেই বা হতেই পারে, আবার ওটা সেটা আবার কসও হয় কিন্তু, ঠিক আছে, সেটাও তো ওয়েভ ডেও, কিন্তু সাধারণত যদি সাইন নাও তাহলে এটা হবে, এই হলো বুঝতে হবে এইভাবে, ঠিক আছে। তখন আমরা টাইমটা নেব হলো পাই পর্যন্ত, নট হলো হোল সাইকেল, হাফ সাইকেল, এটা হলো মনে রাখবা। এখন হলো রিলেশন বিটুইন হলো ম্যাক্সিমাম এন্ড এভারেজ ভ্যালু, ম্যাক্সিমাম এন্ড এভারেজ ভ্যালু, এই রিলেশনটা আমি দিয়ে দিয়েছি, তোমরা বের করবা, আমি একটু মুছে নিয়ে আসি। আজান দেয় না, আমি মুছে নেই কিছু জিনিস। Average, okay.
AC current. Sin theta. IN. Hmm. Hmm. আচ্ছা, অ্যাটেনশন এখন দেখো বাই পাই 637 IM. Relation between average and হলো maximum. Average হলো আর maximum হলো। আচ্ছা, আমরা জানি যে average value হলো defined by this হলো formula বা rules, সূত্র। তাহলে if we consider average value of হলো AC current, then how to calculate using this basic definition of হলো average value, তাই তো? তাহলে কি করব আমরা we know about হলো কি AC কারেন্টের ইকুয়েশন আমরা জানি হলো এটা I is equal to Im sin theta. Then using this formula we can easily find out হলো I average equal to twice Im by pi. এই 2 by pi means হলো এটা ক্যালকুলেটর থাকলে দেখে নাও এটা এই this is the relation between average value and হলো maximum value এখানে লিখে নাও average value and হলো maximum value. নাও এটা কিন্তু করে বের করতে হবে আর একটা রিলেশন আছে আমি সেটাই দেখলাম এটা কিন্তু বের করতে হবে কিন্তু কিভাবে বের করতে হবে এখানে আমাদের এই ফাংশনের পরিবর্তে এটা বসাইতে হবে আইটি তার মানে এখানে আইএম সাইন থিটা বসাইতে হবে এখানে আর টি হয়ে যাবে হলো একটু আগেই বললাম 0 বাই পাই হাফ সাইকেলে নিতে হবে এই যে এখানে তাহলে ডিফারেন্ট পাই হবে এই তো তারপরে ক্যালকুলেশন করতে থাকবা দেখবা যে এরকম মান আসছে আমি ফাইনালটা লিখে দিছি কি পারবা না নাকি এটা কিন্তু ইজিলি পারার কথা এর চেয়ে জটিল জটিল ইন্টিগ্রেশন করছো তোমরা আর এটা তো সেই অর্থে ওইভাবে কোনো জটিল কিছু না স্যার ট্রাই করবো স্যার ট্রাই কি এটা দেখে এটা মুখে মুখে দেখবে যে হয়ে গেছে আচ্ছা যাই হোক আর একটা রিলেশন আছে আরএমএস ভ্যালু এন্ড এভারেজ ভ্যালু রিলেশন বিটুইন আরএমএস ভ্যালু এন্ড এভারেজ ভ্যালু এইগুলো কিন্তু দেওয়া থাকবে সিচুয়েশন দেওয়া থাকবে তোমাদেরকে বের করতে হবে কি বের করতে বলবে সেটা কাজে ভালো করে কেয়ারফুল থাকতে হবে যে কখন কোন ফাংশন কার সাথে কিভাবে আমরা ম্যাচ করব এবং কিভাবে ইন্টিগ্রেশন করব আর কিভাবে টাইম পিরিয়ডটা সেট করব এর উপরই তো নির্ভর করবে সবকিছু আর বেসিক ফর্মুলা হলো এটা ডেফিনিশন হলো এটা আচ্ছা এখন আমরা কিন্তু অনেকগুলো পাইলাম আমি দেখে নি আমার লেখা কি কি কোনো বললাম তো একটু আগে রিলেশন বিটুইন হলো আরএমএস ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু রিলেশন বিটুইন এভারেজ ভ্যালু এন্ড ম্যাক্সিমাম ভ্যালু এখন বাদ থাকলো কি রিলেশন বিটুইন আরএমএস ভ্যালু এন্ড এভারেজ ভ্যালু ক্লিয়ার লেখো লেখো আরএমএস ভ্যালু আমরা তো একটু আগে দেখে আসলাম সব কিন্তু ওই ডেফিনেশন ইউজ করে আই আরএমএস
একটু আগে আমরা দেখে আসছি ওখানে কিভাবে বের করতে হয় সেটা হলো দেখবা করবা। এটা হলো আই এম, আমি শুধু রেডি ফর্মুলাটা লিখতেছি আর কি, √2, সেটা হলো দিচ্ছে আমাদের হলো, যাই হোক যাই দেখ দিল আর কি, ওই 7 ইত্যাদি দেয় আর কি, সেগুলো তো আর লিখলাম না, আমাদের ভেতরে প্রুভ করতে হবে। সেটা হলো এখান থেকে আই এম তাহলে কি হয়ে যাবে, এরকম আই এম হয়ে যাবে হলো √2 IRMS, জাস্ট গুণ দিয়ে দিলাম না, আই এমটা বের করে দিলাম। এখন আমরা এভারেজ ভ্যালু জানি কি আই এর, একটু আগে বলে লিখলাম না, একটু আগে লিখছি, সেটা হলো কি জানো, এটা 2 IM বাই হলো পাই। তাহলে IM এর মান কত এটা, তাহলে 2√2 IM IRMS না, এই যে ভ্যালুটা এখানে পুট করে দিলাম আর কি, পাই হলো পাই। এই যে IM আছে না, এই IM এর ভ্যালুটা এখানে পুট করে দিলাম। তাহলে কি হয়ে গেল এটা শেষ অবধি, RMS ভ্যালু আর হলো এই পাশে কিন্তু অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, আমরা তাহলে উল্টায় লিখি, এখান থেকে যদি আমরা IRMS লিখি, আমি একটু বড় করে লিখতে চাই বোঝার জন্য, RMS ভ্যালু এটা তাহলে হয়ে যাবে কি, উল্টে যাবে না, পাই বাই √2 √2 এটা হলো আই এভারেজ না। ধরতে পারতেছো কি করলাম, এই RMS টাকে এই পাশে নিয়ে আসলাম, সব উল্টায় দিলাম, ভাগটা দিলাম, তাহলে এটাই হবে। এটা ইকুয়াল টু, দেখো তো ক্যালকুলেশন করে তাই হওয়ার কথা, 1 ইন্টু, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রিলেশন, আই এভারেজ। প্রবলেম সলভ করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। 1.11 IRMS ইকুয়াল টু 1.11 আই এভারেজ। ফাইনালি আমরা যদি এখানে লিখি, একটু ক্লিয়ার করে লিখি, আর এমএস ইকুয়াল টু হলো 1.11 আই এভারেজ, রিলেশন বিটুইন RMS ভ্যালু এন্ড হলো এভারেজ ভ্যালু অফ এসি কারেন্ট। এখানে লিখে নাও, রিলেশন বিটুইন RMS ভ্যালু এন্ড এভারেজ ভ্যালু অফ হলো এসি কারেন্ট। এগুলো সব কিন্তু প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো, প্র্যাকটিস না করলে কোনো কিছু হবে না। আর একটা ছোট্ট ইকুয়েশন আছে, রিলেশন আছে, ইকুয়েশন তো না রিলেশন, আমি একটু জায়গা করে নিই একটু এখানে। সেই রিলেশনটা হলো ম্যাক্সিমাম ভ্যালু এন্ড হলো এভারেজ ভ্যালু, এই রিলেশন বাসায় বসে এগুলো প্র্যাকটিস করতে হবে, এই ইন্টিগ্রেশনের মাধ্যমে সব সলভ করতে হবে, আদারওয়াইজ কোনো কিছুই করতে পারবো না, কোনো কিছু হবে না। তাহলে কি যেন বললাম যেন, রিলেশন বিটুইন এভারেজ, সরি ম্যাক্সিমাম ভ্যালু এন্ড এভারেজ ভ্যালু, সেই রিলেশনটা হলো এইটা, এটা বের করবা, এই যে যেগুলো দেওয়া আছে সবগুলোর থেকে বের করে নিবা। স্যার এভারেজ আর ম্যাক্সিমামের রিলেশন একটা বের করলাম না মাত্র। সব পরে দেখো ওটা ভিন্ন আছে। আচ্ছা, এটা ইকুয়াল টু হলো 1.5657 এভারেজ, এই তার সাথে হলো এটা গুণ 1.57 ইন্টু আই এভারেজ। ঠিক আছে, ঠিক আছে, এটা
রিলেশন বিটুইন ম্যাক্সিমাম ভ্যালু এন্ড হলো এভারেজ ভ্যালু। এই এত যেগুলো এত রিলেশন তৈরি করা হয়েছে না, এগুলো সব দিয়ে এটা দ্রুত বের করতে পারবো। এই যেমন এভারেজ একটু আগে লিখলাম না, যেটা এই যে এটা লাগবে আই এভারেজ। এগুলো কিভাবে প্রমাণ করতে হয়? আমাকে কি বলছে আই এম আর হলো আই এভারেজ আছে, তাহলে এভারেজের ইকুয়েশনটা আমরা দেখি কি আছে। দেখলাম যে এভারেজের সূত্র হলো এটা ম্যাক্সিমাম ভ্যালুর সাথে, তাহলে এটা এখানে আমরা বসাবো এরকম আর কি। তখন দেখবো যে এগুলো সব আমাদের হয়ে গেছে ক্লিয়ার, দিলেই পেয়ে যাবে সবকিছু, এটা রিলেশন এসে যাবে। এরকম করে আমাদের এগুলো নির্ণয় করতে হবে। এখন যদি বলি let us draw a curve to show the all these quantities at a glance, তখন পারবা? আমি মশা মারতে লাগছিলাম, বুঝতে পারছো? মশা দিয়ে শেষ হয়ে যাচ্ছে, এখন মশার উপদ্রব, বুঝতে পারছো? তখন তোমাদেরকে ওই কার্ভ এঁকে দেখাইতে হবে। এই যে প্রত্যেকটা দেখো যে পাশে যে এত করে কত টাইমস এই যে কত টাইমস বলে দেওয়া আছে। তাহলে এখন যদি বলা হয় যে এই করো, কি নাম যেন, ড্র দ্য কার্ভ টু শো দ্য অল কোয়ান্টিটিস ইন ওয়ানস গ্রাফ বা এ গ্রাফ, ঠিক আছে? পারবা না? এই চোখের সামনে তো এখানে আছেই, জাস্ট এই যে এইগুলো হাইট গুলো আরএমএস গুলো কোনটা, হেন কোনটা, তেন কোনটা, ইত্যাদি ইত্যাদি, এগুলো বের করতে হবে। দিয়ে এটা আঁকতে হবে, ট্রাই করবা। এটা আজকে আমি বলতেছি না এই কারণে, বললে তো বলেই দেওয়া হলো সবকিছু, বুঝতে পারছো? এখন এই অল দিস কোয়ান্টিটিস আর ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার? ফর ফাইন্ডিং হলো কি জন্য বললাম, এসি আরএমএস ভ্যালু অফ এসি কোয়ান্টিটি আর হলো এই কি নাম, আমি একটা প্রবলেম খুঁজে বের করতে চেষ্টা করতেছিলাম, এখানে দেখি সেটা নাই। আমার একটা ভালো প্রবলেম ছিল, এই প্রবলেমটা কই গেল? পাওয়া গেছে। ও, মশার জন্য পারা যাচ্ছে না কোনো কিছু। আচ্ছা লেখো, কম্পিউট 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 compute the average and effective values of the square UAR square voltage wave shown in the figure। আজকে কত 2 নাম্বার মনে হয়, কি লাগে is OWN compute average and effective, effective একটা আরেকটা এফ হবে। Effective values of the square voltage wave shown in the figure 2। তাহলে আমার সেই ফিগারটা আঁকি। এটা হলো টাইম চলে গেল এদিকে, মনে করো টি, আর এইদিকে মনে করো যে ভোল্টেজ। আচ্ছা, তাহলে সেই স্কোয়ার কি বলছে, ভোল্টেজের হলো স্কোয়ার ওয়েভটা না? আমরা কিন্তু প্রথম দিন এগুলো আঁকছিলাম একটু একটু মনে হয়।
দেন মনে করো যে এই লেভেলে গিয়ে এখানে একটু একটু উঁচা হয়েছে না, নিচু করে দিলাম একটু। এটা কিন্তু একই রকম হবে, ধরো আর একটু ক্লোজ হবে। হুম, ধরো মোটামুটি এরকম আর কি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো 20 ভোল্টস। এই পয়েন্টে হলো হাইটটা হলো কত, 20 ভোল্ট। এই যে এখানে তোমার এই পুরাটা হলো 20 ভোল্ট। এখানে হলো 0, দেন হলো 0.1। এই যে এখানে এসে এক্স এক্সিস বরাবর এখানে টাইমটা হলো কত জন্য, 0.1। তারপরে হলো 0.2 মনে করো এখানে। এই সমান করে দাগা চিহ্নিত করে নিতে হবে। যখন আসবা তখন এটা 0.2, দেন হলো 0.3 এটা, 0.3, দেন হলো 0.4, 0.4। এটা কিন্তু পয়েন্ট আছে, এটাও পয়েন্ট আছে, এটাও পয়েন্ট আছে, এটা পয়েন্ট আছে। এই 0, 0.1, 0.2, 0.3, 0.4 এভাবে টাইমের দিকে চলে যাচ্ছে। এই স্কোয়ার ওয়েভটার এটার ফিগার হলো 2। এখান থেকে using the standard definition or formula of average value and RMS value of AC voltage, you have to find হলো এই দুই কোয়ান্টিটি, ঠিক আছে? এই from this curve, ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু সেকেন্ডে দেওয়া আছে এখানে সব টাইম, সেকেন্ড। ওকে, ঠিক আছে, এটা বের করবা বাসায়। আর এগুলো প্র্যাকটিস না করলে কখনোই কোনো কিছু হবে না। এবং এগুলো সব হলো কি করতে হবে, কি বলে, মুখস্থ করতে হবে। যত রিলেশন প্রুফ করতে হবে মুখস্থ করতে হবে, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু। কই তোমরা আসো নাকি চলে গেছো সব? স্যার ফিগারটা কি কোনো সমস্যা আছে? মানে স্কোয়ার ওয়েভের ভ্যালু গুলা সমান হওয়ার কথা না? হ্যাঁ, এই যে 20 ভোল্ট, এই যে 20 ভাই সমান হবে তো। এখানে স্যার, তো এখানে 0, এখানে তো নাই। টাইমেরটার কথা বলতেছি, দেখেন হ্যাঁ 0.1 এ একটা, ঠিক আছে? হ্যাঁ, এখানে হলো, হ্যাঁ এখানে 2.2, হ্যাঁ এরকমই তো হতে থাকবে, 3 and 4 ওইরকমই তো, এইভাবে সমান হবে একই। 0.1, তারপরে এখানে এইটুকু আবার এই যে এইটুকু তো, এখানে এইটুকু তো ঠিকই আছে, 0.2 হলো। তার সাথে আবার 0.1 যোগ করলে 0.4 হয়, তার সাথে আবার 0.1 যোগ করলে 0.4 হয়, এই যে 3 হয়। ওগুলা ওগুলা যে এই স্যার ইন্টারভাল তো একই আছে, ইকুয়াল দিই তো আছে, এই interval মোটামুটি একই আছে। ওটা ভালো করে আঁকবা তাহলে তো আরো সুন্দর হবে। এখান থেকে 0.1 ইন্টারভাল আছে, তারপর আরো যোগ করো 0.1, তাহলে 0.2 পাবে। তারপর আবার 0.1 যোগ করো, তাহলে 0.3 পাবা। আবার 0.1 যোগ করলে 0.4 পাবে, তো ঠিকই তো আছে। আর অ্যাম্পলিচিউডটা তাদের হলো সব হলো 20 ভোল্ট, এখানেও যা এখানেও তাই, একই সমান। আচ্ছা, এটা করবা। তাহলে আমরা এই এসি আরএমএস ভ্যালু এবং এসি কোয়ান্টিটি, আরএমএস ভ্যালু এবং এভারেজ ভ্যালু যদি আমরা নির্ণয় করতে পারি, জানতে পারি, তাহলে আমরা আমাদের এসি কারেন্ট, ভোল্টেজ ইত্যাদি ইত্যাদি এসি কোয়ান্টিটি গুলো মেজার করতে পারবো। সিগনিফিকেন্স অফ দা হলো আরএমএস ভ্যালু ইজ হলো বললাম আগে সাইজ অফ দা সিগন্যাল অর হলো স্ট্রেংথ অফ দা সিগন্যাল। ক্লিয়ার? আইদার সাইজ বলা হয়, আবার সেই সাইজ মিন্স হলো স্ট্রেংথ অফ দা সিগন্যাল। সেটা মেজার করার জন্য আমাদের নানা উপায় আছে। একটা আরএমএস ভ্যালু আছে, অথবা রুট স্কয়ার মেথড, অর হলো টোটাল এনার্জি, অথবা শুধু টোটাল এনার্জি, অথবা ইফেক্টিভ এনার্জি ইত্যাদি ইত্যাদি। এইসব নানাভাবেই আমরা সেই স্ট্রেংথটা বের করে থাকি। এটা সিগনিফিকেন্স অফ দা হলো কি আরএমএস ভ্যালু। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া হলো, ডেফিনেশন দেওয়া হলো, অ্যাপ্লিকেশন দেওয়া হলো, রিলেশন দেওয়া হলো। একটার মধ্যে হাজারটা এখানে প্রবলেম বা সলভ বা কোশ্চেন রয়ে গেছে। কোনটার সাথে যে কোনটা মিলাইবা আর কোনটা কি করবো
সেটাই হলো আমাদের প্রশ্ন। আর যখন আমরা এগুলো রেডি হয়ে যাব, এই ফরমেশন অফ হলো কি নলেজ ইজ কমপ্লিটেড দেন আমরা এসি সার্কিট আর এসি নিয়ে আমরা দেন আগাইতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না, বুঝতে পারছো? সো আমাদের নেক্সট কাজ হবে হলো যে আমাদের যেমন আমরা ডিসিতে সার্কিট স্টাডি করে আসছি, এখানেও আমাদের সেই সার্কিট স্টাডি করতে হবে। তো বিফোর গোয়িং টু দি স্টাডি দ্য সার্কিট, আমাদেরকে আরো দুটা জিনিস একটু জানতে হবে। আমি আজকে চাচ্ছিলাম এটা করতে, কিন্তু ওইসব সার্কিটের মধ্যে আজকে যাবো না, আগামী দিন। তার আগে আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে। একটু আগেই বলা আছে যে লেগস এন্ড হলো কি লিডস, আর একটা হলো ইন ফেজ। ইন ফেজ, এটা এটা মুসি। আমরা একটু আগেই দুইটা যে টার্মের সাথে ইন্ট্রোডিউস করছি, আর হলো ইন ফেজ। এখন হলো কি ইন ফেজ, PHASE, এই যে ইন ফেজ, এই একটা টার্ম আছে, তিনটা টার্ম। একটা হলো ইন ফেজ, দেন হলো কি যেন বললাম, লেগ, দেন হলো লিড। এই এসি রিলেশনের ক্ষেত্রে, সিগন্যালের ক্ষেত্রে, ওয়েভের ক্ষেত্রে আমাদেরকে এই টার্মগুলো ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, এবং এটা সব হলো ফেজ ডিফারেন্সের সাথে সম্পর্কিত। ঠিক আছে? তাহলে ইন ফেজ বলতে আমরা বুঝবো যে যখন অ্যাঙ্গেল অর্থাৎ ফেজ বিটুইন টু কার্ভস আর জিরো, দেন হলো এটা হলো ইন ফেজ। লেখো এগুলো, লেখো এগুলো, কিন্তু ওইভাবে কোথাও বুঝবো না, পাইবা না। অর্থাৎ আমরা যদি ভেক্টর ডায়াগ্রাম আঁকি, এটা একটা কার্ভ গেল, আর একটা এটার উপর দিয়ে যাবে, এটা যাবে আর একটা উপর দিয়ে। এটা যদি আই হয়, এর পাশ দিয়ে একইভাবে চলমান থাকে। এটা যদি বি হয়, দিস হলো ভেক্টর ডায়াগ্রাম। তাহলে অ্যাঙ্গেল বিটুইন দিস টু ইকুয়াল টু হলো জিরো, না? এই ফেজ বিটুইন টু ইকুয়াল টু হলো 0 ডিগ্রি। তো দ্যাট ইজ হোয়াই ইটস নোন অ্যাজ হলো ইন ফেজ। একটা আর একটার উপরে একইভাবে চলমান আছে। And আমরা যদি গ্রাফিক্যালি এটা দেখাতে যাই, তাহলে হলো এই যে এটা হলো এটা, এটা হলো ভোল্টেজের গ্রাফিক। আর যদি আমরা এটা দেখাই, কি নাম যেন বলে, কারেন্টটা দেখাই, কারেন্টটা তো ঠিক একই জায়গা থেকে উঠবে, এইভাবে এইভাবে আসবে, এইভাবে এইভাবে চলে যাবে। এই যে এই চিহ্নটা কি নাম যেন বলে, সবুজ চিহ্ন, না? এটা দিস হলো কারেন্ট আই, এটা হলো জিরো। ঠিক আছে? দিস হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দিস টু ওয়েভ, আইদার কারেন্ট আর হলো ভোল্টেজ। আর দিস ইজ হলো ভেক্টর ডায়াগ্রাম। রিলেশন বিটুইন হলো কি ফেজ ডিফারেন্স বিটুইন হলো টু। এখানে যদি এটা এটা যদি এটা হয় ইকুয়েশন ভি এম সাইন থিটা, এটারও তাই হবে, আই এম সাইন থিটা। দ্যাট মিনস দেয়ার ইজ নো ডিফারেন্স, ফেজ ডিফারেন্স ইন অ্যাঙ্গেল জিরো, নাই। ঠিক আছে? আর যখন আমরা লেগ বলবো, এগুলো কিন্তু সব আমাকে বুঝাই দিতে হবে, বুঝতে পারছো? এত সোজা না কিন্তু। তো যত সোজা তোমরা মনে করতেছো যে আমি শিখা সব বন্দি করে দিলাম আর আমার সবকিছু হয়ে গেল, সেটা তেমন ভাববার অবকাশ বা সুযোগ নাই কিন্তু। এটা যদি মনে করো, আচ্ছা এটা এখান থেকে ধরো উঠছে, একই জায়গা থেকে না, এটা মুছি, একটু মুছে নেই, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু মুছে নেই, আর আলাদা কালার দিয়ে করলে ভালো হতো। একটু ডিফারেন্স আছে কিন্তু এখানে, এটা হলো জিরোতে, একটু সরে আছে আর কি। এটা ধরো মনে করো যে V1, এটা মনে করো V2, এটা যদি হয় এরকম ভি ম্যাক্সিমাম, আর হলো কি যেন সাইন
ওমেগা, ওই থেটা বাদ দিয়ে ওমেগা টি লিখলাম আর কি। তাহলে এটা হবে হলো কই গেল, V2 হয়ে যাবে, V2 Vm একই হবে, অ্যাম্পলিটিউড একই হবে, বাট V ওমেগা টি, আর এই যে ফেজ মনে করো ফাই, এই যে দিলাম ফাই দিলাম, এটা হলো ফেজ। এই যে দিস মাইনাস ইন্ডিকেটস দ্যাট হলো কি লেগস। এই যে V1 সরি V2 legs behind রাখে, এটা শব্দটা হলো বিহাইন্ড, সবসময় পশ্চাতে আসবে আর কি। আর লিড করে থাকবে সবসময় V1, বিহাইন্ড, বিহাইন্ড V1 বাই ফাই। ক্লিয়ার? এন্ড দ্য ম্যাথমেটিক্যাল রিলেশন হলো এটা, এই যে মাইনাস ইন্ডিকেটস দ্যাট হলো কি লেগস, আর লিড হলে এই লিডের ইকুয়েশন কিন্তু এটা হবে, লিড Vm সাইন, যদি ওটা যদি ফাই দিয়ে যদি আমি ডিনোট করে থাকি, তাহলে হলো কি প্লাস ফাই, আর V2 হলো ওইটা হবে। এটা আবার আঁকতে হবে কিন্তু, এখন ওটার সাথে এটা কিন্তু মিল থাকবে না। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাথে এটা হলো তখন হলো সাইন ওমেগা টি। তাহলে এটা হবে হলো এরকম, এটা হলো লিডস করতেছে, কিন্তু কে লিডস করছে? এটা। আর এটা মনে করো যে এখান থেকে শুরু হয়েছে এরকম গেছে আর কি। এটা 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 হলো ভি, আমি আর ইকুয়েশন লিখলাম না, V1, এটা হলো V2, আর এই যে ডিফারেন্সটা আছে এটা হলো আলফা বা ফাই দিছি না, ফাই অ্যাঙ্গেল, এই যে এখানে হলো ফাই। ক্লিয়ার? কাজেই আমাকে বুঝায় দিতে হবে বোথ ম্যাথমেটিক্যালি অ্যান্ড হলো গ্রাফিক্যালি, হুইচ রিপ্রেজেন্ট আর হলো হুইচ মিনস হলো ইন ফেজ, লিডস অ্যান্ড হলো লেগস। ক্লিয়ার? কি মিন করে এগুলো না বুঝলে আমাদের এসি সার্কিটের কোনো ক্যারেক্টারিস্টিক্স হেন না, আমরা কিছুই বুঝতে পারবো না। হ্যালো, স্যার বুঝতে পারছি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আরএমএস আর হলো এভারেজ যেমন গুরুত্বপূর্ণ, এই জিনিসও বোঝা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ লিডস, ইন ফেজ আর হলো কি লেগস। এবং প্রত্যেকটারই কিন্তু লজিক আছে, প্রত্যেকটা কেন হয় সেগুলো আছে, এগুলো সব হলো চোখের সামনে ভাসতে থাকবে। ভেক্টর ডায়াগ্রাম দিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট কিভাবে করে সেটা দিয়ে, গ্রাফ দিয়ে, অথবা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন রিফ্লেক্ট করে হলো গ্রাফ। এটা মনে রাখবা, ফাংশনের হলো মূল সিগনিফিকেন্সটাই হলো এই জায়গায়। বুঝাইতে পারছি? সেটাকে ভিজুয়ালাইজ করার জন্য হলো গ্রাফ, মূলে তো এটা। যেমন অ্যালগরিদমের ফ্লো চার্ট আছে না, তোমরা পড়বা সামনের সেমিস্টার বা পরের সেমিস্টার, ওইখানেও কিন্তু একই জিনিস। ফ্লো চার্ট বোঝা যাবে না, অ্যালগরিদম বোঝা যাবে না যদি ফ্লো চার্ট না করো। যারা ভালো ফ্লো চার্ট করতে পারে তারা অ্যালগরিদম ভালো বোঝে। সেটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ হলো অ্যালগরিদম, ফ্লো চার্ট মিনস। মূল জিনিসটা হলো ফ্লো চার্ট। ক্লিয়ার নাকি? তাহলে আজকের মতো আমরা শেষ করি নাকি? কয়জন ছিল আর কয়জন? আজকে এত কম কেন? চলে গেছে নাকি কিছু? এখন তো দেখি মাত্র 24 জন। সাকিব নামে ছেলেটা আসে নাই না? আচ্ছা, ওর সাথে যদি কারোর কোনো পরিচয় থাকে ওকে বলবো তো, আর হয়নি। আমি অবশ্য মেসেজ দিয়েছি, কিন্তু কি বোঝে আর কি জানবে, সব ক্লাসেই তো আসে না এরা সব। আর রিপোর্ট কিন্তু হয়নি, কোনো কিছু হয়নি, কোত্থেকে কি লেখছে কি করছে সেটাই তো বুঝলাম না কিছু। ল্যাব রিপোর্টের কথা বলছে আর কি। তাহলে ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করে দিই আমরা। আগামী দিন হলো ল্যাব করবো 4টার সময়, সবাইকে বলে দিবা যদি কেউ না আসে। আর এখানে যারা আছে
এখন কি বোঝা গেল নাকি? জি স্যার, বোঝা গেছে। এখন বুঝতে পারছো যে যাদের ফাউন্ডেশন ভালো তারা এইসব ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সিএসসি ট্রিপলি হেন তেন যত সায়েন্স আছে ভালো করতে পারবে, এটা বুঝতে পারছো তো এখন? এই হোল জিনিসটা হলো এর উপরে, ম্যাথ ফিজিক্স এর উপরে বসে আছে হোল এই ফিল্ডটা, এই তো পুরা জিনিসটা। তার সাথে যোগ হইতে বলে ক্রিয়েটিভিটি, দেন ইউ উইল সেড টু বি হলো এ ইঞ্জিনিয়ার, আইদার সিএসসি, আইদার ট্রিপলি, আইদার অমুক, আইদার তমুক, কমিউনিকেশন, আইদার অমুক, ইত্যাদি ইত্যাদি। কি যার জন্য যত প্র্যাকটিস করবা তত ওই ক্রিয়েটিভিটি এবং এক্সপিরিয়েন্স ডেভেলপ করবে, ফাউন্ডেশন বৃদ্ধি পাবে, তখন ম্যাটার বুঝতে সুবিধা হবে, সাবজেক্ট ম্যাটার। তখন টিচার এক্স ওয়াই জেড ইত্যাদিকে ভালো করে এক্সপ্রেস করে বোঝাই দিতে পারবে, এক্সপ্রেশন তখন আসবে, আদারওয়াইজ কোনো কিছুই হবে না। আর এই তো দেখতেছি তোমাদের মনে করো ছোট ছোট বিষয়, পুরা ওই সায়েন্সটা তো মারাত্মক, এখানে এই দুইটার কম্বিনেশন, এটা কল্পনাই করা যায় না, মাথা ঘুরে যাবে সব এইসব ম্যাথমেটিক্যাল টার্ম বুঝতে, ফাউন্ডেশন বুঝতে হয় না তুমি। যার জন্য এখানে দরকার হলো ডিফারেন্সিয়েশনের যেমন দরকার আছে অর্থাৎ কোন ফিল্ড বাদ বলবো, ইন্টিগ্রেশন, লিনার, হেন তেন, যে কোনো ম্যাট্রিক্স, ফর্মালিজম ইত্যাদি সব এখানে বুঝতে হবে, জানতে হবে ভালো করে, তাইলে না এই ফিল্ডটাতে ভালো বুঝতে হবে। বুঝতে পারছো? তারপরে এর সাথে আবার ইন্ট্রোডিউস করা আছে কমপ্লেক্স অ্যালজেব্রা, বুঝতে পারছো? এই ট্রিপলিতে সেটাও তোমাদের এখানে পড়ানো হবে, সেটাও একটা মেথড আছে, হাউ টু সলভ ইউজিং কমপ্লেক্স অ্যালজেব্রা, কমপ্লেক্স মেথড, যেটা ইন্টারমিডিয়েটে তোমাদের পড়াইছে নিশ্চয়ই, কমপ্লেক্স নাম্বার পড়াইছে না? অনেক অঙ্ক করার কথা, আমরা তো করছিলাম, তোমরা কি করছো না? ওই নলেজ এখানে কার্যকর হবে, কাজে সব আসতেছে সব ওখান থেকে। আচ্ছা, তাহলে আমরা শেষ করি আগামী দিন 4টার সময়, 5টা না কিন্তু 4টার সময় ল্যাব, সবাই রেডি হয়ে আসবে ল্যাবের জন্য। আজকের মতো আমরা শেষ করি। হুম, আছে কারো কোনো কোশ্চেন আছে? অনেক প্রবলেম দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা যদি ফেলে রাখো তাহলে কিন্তু ওই ফেলেই থাকবে, কারণ আমার হয়তো সময় আর হবে না এইদিকে আবার ফিরে এসে আবার নজর দেওয়া, বুঝতে পারছো? কিন্তু সব করে দেওয়া, সেগুলো ছোট ছোট বিষয়, জাস্ট একটু খাতা কলম নিয়ে বসতে হবে। আর ওই নট হলো যে ওই স্ক্যান কপি, ওই অডিও ভিডিও হেন তেন সব রেকর্ড, এগুলো দিয়ে কোনো লাভ হবে না, যার জন্য আমি এখানে অনেক কিছু বাদ দিয়ে গেছি। তোমাদেরকে ওগুলো খুঁজে খুঁজে বের করে প্রুফ করে দেখাইতে হবে, ওই রিলেশন গুলো, ওই অমক ওই তমক। তার মানে খাতা কলম নিয়ে বসে, টেবিলে বসে হোক আর বিছানায় হোক, যেখানে গাছতলায় হোক, সব জায়গায় বসে ওইটা সলভ করতে হবে প্রবলেম। তখন দেখবা ওই অডিও, ওই ভিডিও, ওই স্ক্যানশট, ওই স্ক্রিনশট, ওই অমক তমক একটাও কাজে লাগতেছে না। আমি আগেও বলছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো, সারা জীবনই বলতে থাকবো, একটাও কখন কাজে লাগবে না। বুঝতে পারছো ঘটনাটা? সেই কারণে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে থাকো ফ্রম নাও। ওটা হয়তো একটু হেল্প করলো যে হ্যাঁ সূত্রটা কি জিনিস, স্যার কিভাবে এখানে করছিল, এইটুকুই পর্যন্ত, কিন্তু বাকিটা তো সব আসতে হবে নিজের মধ্যে থেকে, মাথা থেকে। সেই মাথা থেকে আসতে গেলে এই সাবজেক্ট বুঝতে হবে। আর অডিও কিন্তু অনেক সময় কিন্তু কি যেন তোমরা বলো, এটা কি হয় যেন, একটা শব্দ আছে, হ্যাঁ কি যেন হয়, নয়েজ না, একটা শব্দ আছে, মানে ভেঙে ভেঙে আসে, ভেঙে ভেঙে যাওয়া তো ভালো বোঝা যায় না। এটা নির্ভর করে হলো কতটুকু আপ টু দ্য মার্ক তোমার ডিভাইস, তুমি যে টেকনোলজি ব্যবহার করছো সেটা কতটুকু তোমার মেশিনের সাথে আসলে কম্পিটেবল। জিনিসটা তো ভালো সবই ঠিক আছে, কিন্তু মেশিন টু মেশিন ভেরি করে, ডিভাইস টু ডিভাইস ভেরি করে, সেখানে এই জিনিসটা ওইভাবে কম্পিটেবল দেখবে শব্দ এই হেজে হেজে আসছে। যেমন গতদিন বললাম যে আমার সাউন্ড শোনা যাচ্ছে না, কিন্তু আমার এখানে কিন্তু অনেক হাই কনফিগার করা, অনেক হাই ডেডিকেটেড লাইন ইত্যাদি, তারপর তোমরা দেখো বলতেছো যে শব্দ ভালো করে শোনা যাচ্ছে না, মানে ডিসকেট হয়ে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। এটা কিন্তু ডিসকেট বলে নাকি, কন্টিনিউয়াস হচ্ছে না, দুই ধরনের কিন্তু আছে। স্পন্টানিয়াস কন্টিনিউশন যেটা থাকবে সেটা হলো সবসময় চলমান থাকবে, কোনো কিছু ব্রেক হবে না। আর যখন হচ্ছে ডিসকেট,
ওই যে একটু একটু ব্রেক করে করে শব্দ আসে, ছবি আসে, ওইগুলো বলা হয় ডিসকেট। ভেঙে যাচ্ছে আর কি, তাই তো নাকি? ডিসকেট মানেই তো তাই নাকি, কাট কাট করে কি, এইটা হলো বিষয়। কাজে এগুলো এগুলো বাদ দিয়ে খাতা কলম নিয়ে বসে ই করো, তখন কিন্তু আর মিলাইতে পারবে না। স্যারের অডিও ভালো শোনা যাবে না, বোঝা যাবে না, ডিভাইসের যেহেতু শর্টেজ আছে তোমাদের ল্যাকিং আছে, এটা স্বাভাবিক। তখন ওই ধরনের জিনিস তোমরা ছাত্ররা ব্যবহার করতে পারবে না। অত দামি কনফিগার করা, অত টাকা পয়সা কোথায়? হয়তো 2-4 জনের থাকতে পারে, কিন্তু সবার নেই। আবার স্মার্টফোনেরও নানা প্রকারভেদ আছে, মডেলের উপরে, কোম্পানির উপরে নির্ভর করে কোন জিনিস নিচ্ছ, কি দাম, কত, কি কনফিগার, কি ফিচার আছে ওর মধ্যে, এইগুলোর উপরেও কিন্তু নির্ভর করে। কাজেই চাইলেই সবকিছু সবকিছু ই করে পারা যাবে না। ক্লিয়ার? আর যদি লস্ট হয়ে যায় তো লস্ট হলো। ওই যেমন কতদিন এক্সাম্পল দিলাম, সে এখন হাতড়ায় বেড়ায় দিচ্ছে বন্ধুদের কাছ থেকে কিভাবে নোট পাওয়া যায়। তারপরে এক্সাম সিট করতে হবে, অ্যাপিয়ার হইতে হবে, পাস তো করতে হবে অন্তত অ্যাটলিস্ট। সেই ধরনের সিচুয়েশন না পড়ে পড়াশোনা করো, সবকিছু তোমাদের হাতেই আছে। তাই লেকচার শিট ওপেন করতে হবে। ওকে, কালকে আমাদের কয়টা জন বললাম? 4টার সময়, 5টায় না কিন্তু। যেমন এই যে আরো এক্সাম্পল আছে, যেমন এই যে এমডি পারভেজ, ওর অডিও কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি, ভেঙে ভেঙে আসে। আমার অন্য সেমিস্টারও তাই আছে, অসংখ্য এরকম উদাহরণ দিতে পারি। 2টা মেয়ে তো আমার সাথে এখনো একদিন ভালোভাবে কথাই বলতে পারলো না, সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে বা শেষই হয়ে গেছে, ওদের লাস্ট উইকই শেষ হয়ে গেল বোধহয়। বুঝতে পারছো? আসে ক্লাসে, আসে সবই, কিন্তু ইন্টারাকশন করতে পারতেছে না। এটা কিন্তু মোটামুটি ভালো ইন্টারাকশন করে সরাসরি ক্লাসের সময়। সেই জন্য বলতেছি, তো সে তাহলে আর কি করবে, আর কি বোঝাবে, আর কি ওরকম হইতেই তো পারে। তখন তুমি তো আমার ভিডিও শুনতে পারবে না, কিছুই শুনতে পারবে না। আর স্ক্রিনশট দিয়ে তখন কি করবে? ওই খালি ছবি দেখবা, আমার ছবি যেভাবে দেখি, বোবা মানুষ যেভাবে দেখে, অন্ধ মানুষ যেভাবে, ওই ওরকম মনে করবে। লাভ কি হলো? হইলো না তো কোনো কিছু লাভ। জানি না, তোমাদের হয়তো লাভ হইতে পারে, আমার তো কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, এই ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ভাই স্যার কি গেছে গা? হ্যালো। ও ভাই, স্যার গেছে গা। আল্লাহ আল্লাহ, শেষ হইছে বকবকানি। আপনি